হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। তো ভিডিও আছে, অন্যরা দরকার হলে রেকর্ডেড ভিডিও করে নিতে পারবে। এখন আপনাদের হোমওয়ার্ক কি হয়েছে? স্যার হোমওয়ার্কটা স্যার আমারটা স্যার প্রসেসে আছে স্যার। আজকে বা স্যার আগামীকাল সকালে স্যার সাবমিট করব। কি মনে হচ্ছে, বোঝা যাচ্ছে? স্যার ভিতরের জিনিসগুলো স্যার মানে জিনিসগুলো স্যার আমি স্যার মোটামুটি বুঝতে পারতেছি। স্যার ইমপ্লিমেন্টেশনটা স্যার একটু বের করাটা স্যার একটু কষ্ট হচ্ছে স্যার এমনি শুরুতে। ও, হ্যাঁ। তো জয়ের সাথেও আলাপ করে, জয়ের তো এগুলো নিয়ে কাজ করছে, কাজে আইডিয়া আছে। হ্যাঁ, জয়ের সাথে জয় শর্মার সাথে কি আলাপ হয়েছে? জি স্যার, আলাপ হইছে স্যার। আমি চেষ্টা করতেছি স্যার। ও যেভাবে বুঝাচ্ছে তারপরে স্যার আমি স্যার নিজেও একটু স্যার বোঝার চেষ্টা করতেছি স্যার। এইজন্য স্যার একটু দেরি হচ্ছে স্যার আমারগুলো। আপনারা কি একই ব্যাচের নাকি না আলাদা? সম্ভবত স্যার আলাদা। ও, আচ্ছা, ঠিক আছে। এখন এখন আমরা আগের দিন যেখানে ছিলাম, যে আমরা NEGF দেখতেছিলাম, নন ইকুইলিব্রিয়াম গ্রিনস ফাংশন, এবং আমরা যেটা বলতেছি যে আমরা বাউন্ড সিস্টেমে দেখে আসছি, আর এখন নন ইকুইলিব্রিয়ামে আসছি। নন ইকুইলিব্রিয়ামের আইডিয়াটা হচ্ছে গিয়ে কারেন্ট ফ্লো করবে, এবং কারেন্ট ফ্লো এর আইডিয়াটা হচ্ছে গিয়ে ভোল্টেজ আছে। ভোল্টেজ আছে মানে একটা লিডে ইলেকট্রনের অ্যাক্সেস আছে, আরেকটা লিডে আবার ইলেকট্রনের অ্যাবসেন্স আছে। এটাই আমাদের ভোল্টেজের আইডিয়াটা। এবং তাই যদি হয়, তাহলে ইলেকট্রনগুলো যে লিডে অ্যাক্সেস আছে সেখান থেকে ডিভাইসে আসবে, এবং ডিভাইস থেকে আবার সামনের দিকে চলে যাবে যেখানে আপনার অ্যাবসেন্স আছে। তাহলে একটা সোর্স হতে পারে, আরেকটা ড্রেইন হতে পারে। এখন এই জিনিসগুলো আমরা যেভাবে দেখতেছি এই পার্টিকুলার কোর্সে, এখন কনভেনশনাল যে ট্রান্সপোর্টের আইডিয়া বা কারেন্টের আইডিয়া, এগুলোর চাইতে একটু ডিফারেন্ট, কারণ ওখানে পার্টিকেল পিকচার আর এখানে ওয়েভ পিকচার। এখন পার্টিকেল পিকচারে একটা ইলেকট্রনকে যদি আমরা কোথাও রেখে দিই, তাহলে ইলেকট্রনটা ওই জায়গাতেই বসে থাকবে, বা কোনো একটা অবজেক্টকেই যদি আমরা কোনো জায়গায় রেখে দিই যেখানে কোনো স্লোপ নাই, গ্র্যাভিটেশনের কোনো স্লোপ নাই, তাহলে অবজেক্টটা কিন্তু ওই জায়গায় বসে থাকবে। যদি গ্র্যাভিটেশনের আমরা স্লোপ দেই, তাহলে দেখা যাবে যে অবজেক্টটা গড়িয়ে পড়ে যাবে, যেটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের আইডিয়াটা। তেমনিভাবে ইলেকট্রনেও যদি ভোল্টেজের স্লোপ থাকে, তাহলে ইলেকট্রনটা সামনের দিকে চলে যাবে। এখন ওয়েব পিকচারে নট নেসেসারিলি আইডিয়াটা সেম, যে যদি কোনো স্লোপ নাও থাকে, তারপরেও কিন্তু ইলেকট্রনটা কোথাও বসে থাকবে না। যে আমি একটা পার্টিকেলকে যেমন এক জায়গায় রেখে দিতে পারি, ইলেকট্রনকে এক জায়গায় রেখে দিতে পারি না। এর যেহেতু ওয়েভ নেচার, এবং এটা e⁻⁰ এই ফর্মে আসে, কাজে ইলেকট্রনটাকে একটা পয়েন্টে রেখে দিলেও দেখা যাবে যে দুই পাশে ছড়ায় পড়বে। হ্যাঁ, এবং এটা কিছুটা ফ্রি ইলেকট্রনের যে পিকচার, সে দেখা যাবে যে দুই দিকেই ছড়ায় পড়বে। কারণ দুই দিকে ছড়ায় পড়লে সে কোনো ডানে বা বামে কোনো পার্টিকুলার দিকে যাবে না, কিন্তু দুই দিকেই ছড়ায় পড়বে। কিন্তু যদি আবার একটা ভোল্টেজের পোটেনশিয়াল থাকে, তাহলে সে দুই দিকে যখন ছড়ায় পড়তে যাবে, দেখা যাবে যে একদিকে সে আবার ধাক্কা খাবে, যেহেতু এখানে একটা ভোল্টেজের পোটেনশিয়াল আছে, আরেক দিকে তার জন্য ছড়ায় পড়া ইজিয়ার হবে। তাহলে যে এইদিকে পোটেনশিয়ালটা হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে সেই জিনিসটা চলে যাবে। এখন এটা পার্টিকেল নিয়ে চিন্তা না করে কিছুটা পানির মতো চিন্তা করা যায়, যে পানি যদি একতলা বাসায় কোনো একটা ফ্লোরে রেখে দেওয়া হয়, তাহলে তো দুই দিকেই সে ছড়ায় পড়বে। আপনি এক বালতি পানি রেখে দিলে কিন্তু এটা ওই জায়গায় বসে থাকবে না, যদি আপনি ফ্লোরে রেখে দেন দুই দিকে ছড়ায় পড়বে। কিন্তু ফ্লোরের মধ্যে যদি একটা ঢাল থাকে, তাহলে সে আবার দুই দিকে ছড়ায় পড়তে পারবে না, আর যেদিকে ঢাল আছে সেই বরাবর চলে যাবে। এখন আমাদের এই পিকচারটাতে ইলেকট্রনের আইডিয়াটা এই ধরনেরই। এটা একটা ওয়েভ নেচার আছে, প্লাস এখানে যদি ভোল্টেজের পোটেনশিয়াল থাকে, তাহলে সে একদিকে পড়ে যাবে। এমনকি ভোল্টেজের পোটেনশিয়াল থাকার ঠিক দরকারও নাই। এটা একদিকে যদি ইলেকট্রনের অ্যাক্সেস থাকে, সেই অ্যাক্সেস ইলেকট্রনটা আরেকটা পয়েন্টে চলে আসবে, এবং সেভাবে করে আরেকদিকে যেহেতু ইলেকট্রনের অ্যাবসেন্স আছে,
বেসিক্যালি ইলেকট্রনটা ওই দিকে চলে যাবে, কিছুটা আমাদের ডিফিউশনের আইডিয়াটা। এখন সেই পিকচার থেকেই তাহলে ইলেকট্রনের আমাদের ট্রান্সপোর্ট আছে, এবং ট্রান্সপোর্টের রেসপেক্টে আমরা এটাকে বলতেছি নন ইকুইলিব্রিয়াম। এবং এই পার্টিকুলার ফর্মুলেশনে এখানে নন ইকুইলিব্রিয়াম গ্রিনস ফাংশনের মাধ্যমে শ্রোডিঞ্জার ইকুয়েশনকে সলভ করা হয়। ফটোনিক্সে ঠিক এইভাবে সলভ করা হয় না, নন ইকুইলিব্রিয়াম গ্রিনস ফাংশন ঠিক ওখানে ওই মেথডটা ঠিক অ্যাপ্লাই করা হয় না। তবে ম্যাক্সওয়েল ইকুয়েশনের মধ্যেও অবশ্যই পার্টিকুলার স্ট্রাকচারের জন্য ইম্পালস রেসপন্স বের করা যাবে, এবং ইম্পালস রেসপন্স থেকে ইনপুট জানা থাকলে অবশ্যই আউটপুট বের করা যাবে। কিন্তু ওই মেথডটা ঠিক ফটোনিক্সের জন্য ইউজফুল না, কাজেই ওইভাবে যাওয়া হয় না। কেন ইউজফুল না, আপনারা যারা ফটোনিক্সে কাজ করতেছেন তারা অন্য কোর্সেও জিজ্ঞেস করলে বা আপনাদের সুপারভাইজারের সাথে জিজ্ঞেস করলে ওটা নিয়ে আরো ধারণা পাবেন। কিন্তু আপনি যদি বিভিন্ন কনফারেন্সে যান দেখবেন যে ফটোনিক্সের লোকজন একভাবে ম্যাক্সওয়েলের ইকুয়েশনকে সলভ করতেছে, আবার যারা ইলেকট্রনিক্সে আছে তারা শ্রোডিঞ্জার ইকুয়েশনকে জেনারেলি ওয়েভ পিকচারে এই এনইজিএফ এর মাধ্যমে সলভ করতেছে। যেটা ইউজফুল হয় সেইভাবে করে যেতে হবে, এবং হইতে পারে বিভিন্ন সময় বিভিন্ন মেথড ফলো করা লাগবে। এখন আমাদের এনইজিএফ তো আমরা দেখতে চাচ্ছি নন ইকুইলিব্রিয়াম গ্রিনস ফাংশন, এবং এখানে যে টার্মটা আছে সেটাকে বলা হচ্ছে যে ইম্পালস রেসপন্স। এখন ইম্পালস রেসপন্স হচ্ছে গিয়ে সিস্টেমের গ্রিনস ফাংশন, খুব ইম্পর্টেন্ট জিনিস যে সিস্টেমের গ্রিনস ফাংশন ইম্পালস রেসপন্স, এবং যেটা আমরা বলতেছি সেটা সিস্টেমের হ্যামিল্টনিয়ানের উপরে ডিপেন্ডেন্ট। হ্যামিল্টনিয়ান আবার কার উপরে ডিপেন্ডেন্ট, কোন ম্যাটেরিয়াল সেটার উপরে ডিপেন্ডেন্ট, প্লাস ওই ম্যাটেরিয়ালের এখন পার্টিকুলার আমাদের ডিভাইসের জন্য শেপটা কি, এটা কি 1D 2D না 3D, এমনকি 1D 2D বা 3D হলে সেখানে কোনো ডিফেক্ট আছে কিনা, বা একটা ন্যানো রিবন চলে গেছে, ন্যানো রিবনের সাইজ চেঞ্জ হচ্ছে কিনা, এই ওভারঅল জিনিসটা আমাদের হ্যামিল্টনিয়ানের মধ্যে চলে আসবে। এবং হ্যামিল্টনিয়ানের মধ্যে যদি চলে আসে তাহলে বেসিক্যালি আমরা এই ধরনের একটা ইকুয়েশন কি ইউজ করব যে ইআই মাইনাস এইচডি মাইনাস সিগমা এল মাইনাস সিগমা আর, যেখানে এইচডি হচ্ছে গিয়ে ডিভাইসের হ্যামিল্টনিয়ান, ইআই হচ্ছে গিয়ে আমরা যেই এনার্জিতে ইলেকট্রনটাকে ইনসার্ট করতেছি সেটা, এবং আই হচ্ছে গিয়ে তো আইডেন্টিটি ম্যাট্রিক্স। যেহেতু হ্যামিল্টনিয়ান একটা ম্যাট্রিক্স সেহেতু এগুলোকে যেহেতু আমরা যোগ বিয়োগ করতেছি, কাজেই অন্য ম্যাট্রিক্সগুলো একই সাইজের হতে হবে। আর লিডের যে এফেক্ট সেটা এই সিগমা এল এবং সিগমা রাইটের মাধ্যমে আসবে, যে লিডের সেলফ এনার্জির এফেক্টটা সিগমা এল এবং সিগমা রাইটের মধ্যে আসবে। এখন এই কোর্সে আমরা কিছুটা আলোচনা করছি, এগুলো আরো বিস্তারিত আলোচনা করার হয়তো স্কোপ ছিল, আপনাদের ক্লাসে স্টুডেন্টও কম, ওইভাবে হয়তো আপনারা ফলো করতে পারবেন কিনা ওইভাবে হয়তো অতটা ডিপে যাওয়া হয় নাই, কিন্তু জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং, এবং এখানে খুব সুন্দর একটা পিকচার আছে। এবং আপনারা যদি খেয়াল করেন যে কোনো সিস্টেমের ক্ষেত্রে যে আমরা যখন গ্রিনস ফাংশন বের করি এবং যেটা একটা নন ইকুইলিব্রিয়াম, তার মানে এখানে লিডার ব্যাপার আছে। লিডার ব্যাপার যদি থাকে তাহলে লিডার ইন্টারেকশন তৈরি হয়, অর্থাৎ লিড আমাদের যে ডিভাইসের হ্যামিল্টনিয়ানটাকে আছে সেটাকে চেঞ্জ করে দেয়। এবং আমরা যখন এই লিডের সেলফ এনার্জি যোগ করতেছি আমরা নট নেসেসারিলি লিডকে নিয়ে আসতেছি, আমাদের হ্যামিল্টনিয়ানের সাইজ কিন্তু ডিভাইসের সাইজের সমানই থাকতেছে, আগের হ্যামিল্টনিয়ানে থাকতেছে, কিন্তু সেই হ্যামিল্টনিয়ানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে আমরা লিডকে আনতেছি না, কিন্তু লিডের এফেক্টটাকে ইন্টারেকশনটাকে নিয়ে আসতেছি, এবং এমনভাবে নিয়ে আসতেছি যেন আমরা লিডের এফেক্টটাকে পেয়ে যাই, এবং ইলেকট্রনটা যেন আমাদের ডিভাইসের মধ্যে ইন্ট্রোডিউস আমরা করতে পারি, এটাই হোল আইডিয়াটা। এবং এটা যদি ফটোনিক্সে এটার অ্যানালজি আছে যে পারফেক্টলি ম্যাচ বাউন্ডারি কন্ডিশন, ফটোনিক্সেও যখন আপনারা একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করবেন, ডিস্টারবেন্সটা কিন্তু একটা পয়েন্টে ক্রিয়েট করতে হয়, এবং আপনারা যদি ফিনিট ডিফারেন্স টাইম ডোমেইন মেথডে ওগুলো করেন তখন দেখবেন যে
সেখানেও দেখা যাবে যে ডিস্টারবেন্সটা আস্তে আস্তে প্রপাগেট করতেছে, এবং প্রপাগেট যখন করবে তখন কিন্তু আপনাকে ডিস্টারবেন্সটা ইনিশিয়েট করার বা ইন্ট্রোডিউস করার একটা ব্যবস্থা লাগবে। যেহেতু এটা ওয়েব নেচার, এখানে কিন্তু ওয়েবটাকে ইন্ট্রোডিউস করার একটা ব্যবস্থা লাগবে, এবং ওয়েবটাকে ইন্ট্রোডিউস করার ব্যবস্থা হচ্ছে গিয়ে এখানে আবার ইম্পিডেন্স ম্যাচিং হইতে হবে। ইম্পিডেন্স ম্যাচিং যদি না হয় তাহলে আপনি একটা সিস্টেমের মধ্যে ওয়েবকে ঢুকাইতে পারবেন না। দেখা যাবে যে, কারণ আপনার তো একটা সিমুলেশন লাগবে এবং একটা টাইমে এভলিউশন লাগবে, তাহলে দেখা যাবে যে ওয়েবটা ঢুকতেছে না, সে রিফ্লেক্ট হয়ে চলে যাচ্ছে। কাজে সেই জিনিসগুলোর জন্য আমাদের এই NEGF-টা কাজে লাগে, এবং সিগমা এল এবং সিগমা আর এর থ্রুতে আমরা বেসিক্যালি সেই জিনিসটাই করি যে ডিভাইসের হ্যামিল্টনিয়ানটাকে এমনভাবে চেঞ্জ করে দেই যেন ইলেকট্রনটাকে এখন আমরা ডিভাইসের মধ্যে ইনজেক্ট করতে পারি। কাজে আমাদের সিস্টেমের গ্রিনস ফাংশন বের করা লাগবে, এবং আমাদের ফাইনাল ইকুয়েশনটা হচ্ছে গিয়ে এই ধরনের EI মাইনাস HD মাইনাস সিগমা এল মাইনাস সিগমা আর। তাহলে HD আমরা আগে তৈরি করে আসছি, EI বললাম, EI এর মধ্যে নতুনত্ব কিছু নাই, পার্টিকুলার একটা এনার্জি থাকবে, এবং এখানে তো একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স থাকবে যেটা HDর সমান হবে। আর এখানে একটা ইমাজিনারি পার্ট দেওয়া লাগতেছে, এটা ম্যাথমেটিক্সের কারণে দেওয়া লাগতেছে, যে তাছাড়া ওয়েবটা ঠিক প্রপাগেট করবে না। এবং গ্রিনস ফাংশনটা যেভাবে ডেভেলপ করছে, এটা যেহেতু ইম্পালস রেসপন্স, এবং ইম্পালসের জন্য রেসপন্স, কাজে আমরা যদি এমনকি ম্যাথমেটিক্যালিও দেখি তাহলেও এই যে ইম্পালসটাও এই ফর্মে চলে আসে, E মাইনাস E আলফা প্লাস I0 প্লাস আর I0 প্লাস মাইনাস, এই ফর্মে চলে আসে। কাজে একটা হচ্ছে গিয়ে রিটার্ডেড গ্রিনস ফাংশন, আরেকটা হচ্ছে গিয়ে অ্যাডভান্স গ্রিনস ফাংশন। একটাতে টাইম সামনের দিকে যাবে, আরেকটাতে টাইম পিছনের দিকে যাবে। এবং গ্রিনস ফাংশন এটা এখন না, এই গ্রিনস ফাংশনের আইডিয়া কিন্তু আমরা 150-200 বছর ধরেই জানি, যদিও তখনও কোয়ান্টাম মেকানিক্স ছিল না, কিন্তু ম্যাথমেটিক্সে গ্রিনস ফাংশন আছে। আপনারা ম্যাথমেটিক্স করলে দেখবেন, এমনকি ম্যাথমেটিক্স ছাড়াও ফিজিক্সেও গ্রিনস ফাংশনের আইডিয়াটা আছে, অ্যাডভান্স এবং রিটার্ডেড গ্রিনস ফাংশন। ইলেকট্রোম্যাগনেটিক্সে আছে, কোয়ান্টাম মেকানিক্সেও আছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা গেল, এবং আমরা বেসিক্যালি সিস্টেমের গ্রিনস ফাংশন বের করতে চাই, এবং গ্রিনস ফাংশন বের করলে আমরা ইলেকট্রন ডেনসিটি বের করে ফেলতে পারবো, এবং ইলেকট্রন ডেনসিটি বের করলে আমরা কারেন্ট বের করে ফেলতে পারবো। কাজেই এখানে আপনাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছে, আরেকটা হোমওয়ার্ক দেওয়া হবে, লাস্ট হোমওয়ার্ক। আর সেখানে এই গ্রিনস ফাংশনের আইডিয়াটা আমরা কিছুটা ইউজ করে, আমরা যদি ইলেকট্রনটাকে কোনো একটা পার্টিকুলার ম্যাটেরিয়ালের মধ্যে ইনসার্ট করা হয়, বা পার্টিকুলার কেসে আমরা একটা 1D অ্যাটমিক চেইন দেখতেছি, তাহলে, এবং এখানে একটা যদি একটা ব্যারিয়ার থাকে, তাহলে ইলেকট্রনটা বাম দিক থেকে আসলে সে রিফ্লেক্টেড হবে, এখানে একটা স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েটেড হবে। ইলেকট্রনের এনার্জি যদি এই পটেনশিয়াল ব্যারিয়ারের চাইতে কম হয়, তাহলে ইলেকট্রনটা টানেল করার ট্রাই করবে, এবং ডান পাশে আসার পরে ইলেকট্রনটা আবার প্রপাগেটিং ওয়েভ হিসাবে সামনের দিকে চলে যাবে। এখন এই জিনিসটা আমরা কিন্তু NEGF এর মাধ্যমে খুব সুন্দরভাবে সলভ করতে পারি, এবং এটা আপনারা দেখবেন যে আপনাদের যদি আন্ডারগ্রেডে কোর্স থাকে 307 এ ছিল, এটা NEGF ছাড়া যে ইলেকট্রনের ডেনসিটি দেখার আর অন্য কোনো উপায় আসলে নাই। অন্যগুলো আছে, অন্যগুলোতে দেখা যাবে ইকুয়েশন আসবে, কিন্তু ওই ইকুয়েশন আপনি সলভ করতে পারবেন না। বইতেও যেটা আছে, অ্যানালিটিক্যালি অ্যাপ্রোচে একটা জিনিস এনে রেখে দিবে যেখানে ABCD আছে, কিন্তু ABCDর ভ্যালু আপনি বের করতে পারবেন না। কিছু একটা ধারণা দিবে এরকম হবে, কিন্তু আপনি যদি নিউমারিক্যালি বের করতে চান সেটার কিন্তু কোনো উপায় নাই। কাজে এখানেও আপনারা এই হোমওয়ার্কটা করলে দেখতে পাবেন যে এটা এক্সট্রিমলি পাওয়ারফুল মেথড, এবং এটার মাধ্যমে আমরা যে কোনো সিস্টেমকে সলভ করে ফেলতে পারি খুব সহজে। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে যাই, এবং আমাদের যে আইডিয়াটা, যে মোটামুটি যতটুকু বোঝা যায় বোঝা গেল, আর হোমওয়ার্কগুলো করলে এটার অ্যাপ্লিকেশনটা কি তখন সেটা আরো বোঝা যাবে। আবার আপনারা দেখছেন যে হোমওয়ার্কটা করলে আবার উল্টাভাবে পিছনের জিনিস আরো বোঝা যায়, এবং হোমওয়ার্কটা করলে আপনারা বুঝতে পারবেন, এবং পরীক্ষার আগে যখন আবার ফুল জিনিসটাকে পড়াশোনা করবেন তখন আর আশা করা যায় যে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। এখন জিনিসটা সিম্পল না, এখন এটার মধ্যে আপনাদের
এটাতে এক্সপোজড হতে হবে। এক্সপোজড হলে ধীরে ধীরে জিনিসগুলো ক্লিয়ার হয়ে আসবে। দেখা যাবে যে এখন একবার দেখলেন, আবার অন্য কোনো কোর্সে 6 মাস পরে আরেকবার দেখতেছেন, বা ফটোনিক্স এই কাজে লাগতে পারে, কিন্তু তখন আবার জিনিসগুলো মেক সেন্স করবে। আচ্ছা, এই জিনিসটা তো এইভাবে দেখছিলাম, আচ্ছা এখন আমি বুঝতে পারতেছি যে কি হইতেছে। বা আপনারা যদি ক্লাসে পড়ান, তাহলে যে কোর্সগুলো অলরেডি পড়াচ্ছেন, দেখবেন যে এই জিনিসগুলো থ্রুতে যাওয়ার পরে এখন ওই কোর্সগুলো আরো অনেক ইজি হয়ে যাচ্ছে, বা ক্লাসে স্টুডেন্টদেরকে আরো বেটার ওয়েতে আপনারা পড়াইতে পারতেছেন, কারণ আন্ডারস্ট্যান্ডিংটা বেড়ে গেছে। এখন আমরা যেটা বলতেছি যে আমরা সিস্টেমের ইম্পালস রেসপন্স দেখতেছি, এবং ইম্পালস রেসপন্স হচ্ছে গিয়ে বেসিক্যালি গ্রিনস ফাংশন। এবং ইম্পালস রেসপন্সটা হচ্ছে গিয়ে কি, অর্থাৎ আমি যদি সিস্টেমের মধ্যে একটা ইম্পালস দেই, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার টাইমে যদি একটা ডিস্টারবেন্স দিই, হ্যাঁ, যে এইটা পার্টিকুলার টাইমে হতে পারে যে একটা ডিস্টারবেন্স আছে। ডিস্টারবেন্স মানে কি? ডিস্টারবেন্স মানে হইতে পারে একটা ভোল্টেজ, কিন্তু এটা ইম্পালস, তার মানে সে একটা মুহূর্তের জন্য আছে, তারপরে আর ভোল্টেজটা নাই। ভোল্টেজ মানে কি? ভোল্টেজ মানে আসলে তো ইলেকট্রনের অ্যাক্সেস। আরো ন্যারোলি গেলে যে এটা হতে পারে একটা ইলেকট্রনকে আমি ইন্ট্রোডিউস করলাম, সেটাই হচ্ছে গিয়ে ইম্পালস। আর ফটোনিক্স অ্যানালজি হতে পারে যে আমি ইলেকট্রিক ফিল্ডকে, একটা টাইমে ভেরিং ইলেকট্রিক ফিল্ডকে আমি কোনো একটা ম্যাটেরিয়ালের মধ্যে ইন্ট্রোডিউস করলাম। তো এটা যদি টাইমে ভেরিং, কাজেই সেখানে দেখা যাবে যে এটা ইলেকট্রিক ফিল্ড টাইমে ভেরিং হলে ম্যাগনেটিক ফিল্ডও টাইমে ভেরিং হয়ে যাবে, এটা আপনারা জানেন। আর ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড যে টাইমে ভেরিং হয়ে যায়, সেটাই আবার ইলেকট্রোম্যাগনেটিক্সের আইডিয়া, এবং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড প্রপাগেট করবে। কাজেই একইভাবে ইলেকট্রনও একটা ওয়েভ আছে, সেটাও প্রপাগেট করবে যেভাবে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেট করে, কিন্তু এসেনশিয়ালি দুইটার আবার দুইটা ইকুয়েশন মেনে চলে। একটা ম্যাক্সওয়েলের ইকুয়েশন, একটা শ্রোডিঙ্গার ইকুয়েশন, এবং শ্রোডিঙ্গার ইকুয়েশন ইমাজিনারি আছে, ম্যাক্সওয়েলের ইকুয়েশনে কোনো ইমাজিনারি কিছু নাই। ম্যাক্সওয়েলের ইকুয়েশন থেকে আউটপুট চলে আসতেছে ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড, যেটা কিন্তু ফিজিক্যালি মিনিংফুল, মানে একটা পজিশনে আপনি ইলেকট্রিক ফিল্ডকে মেজার করতে পারবেন, যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের আইডিয়া। কিন্তু ওয়েভ ফাংশনকে কিন্তু মেজার করার উপায় নেই। ওয়েভ ফাংশন তো এটা একটা ম্যাথমেটিক্যাল কোয়ান্টিটি, কিন্তু কাকে মেজার করা যায়? ওয়েভ ফাংশনের অ্যাবসলিউট ভ্যালুর স্কোয়ারকে, তাকে মেজার করার উপায় আছে, যেটা হচ্ছে গিয়ে ইলেকট্রনের ডেন্সিটি। এবং ওয়েভ ফাংশন ইমাজিনারিও হইতে পারে, ইমাজিনারিকে তো কোনো মেজার করার উপায় নেই, কিন্তু অ্যাবসলিউট ভ্যালুর স্কোয়ার নিলে সেটা তো রিয়েল হয়ে যাবে, কাজে সেটাকে মেজার করা। প্রশ্ন আসতে পারে যে এটা কেন হইলো? এখন থেকে এটা কেন আনসার নাই, উল্টাভাবে এক্সপেরিমেন্টাল রেজাল্ট এমন, সেই এক্সপেরিমেন্টাল রেজাল্টকে, ইলেকট্রনের এক্সপেরিমেন্টাল রেজাল্টকে এক্সপ্লেন করার জন্য আমাদের এমন একটা ইকুয়েশন লাগে, যেটা কিন্তু শ্রোডিঞ্জার ইকুয়েশন, এবং যেটার মধ্যে ইমাজিনারি পার্ট আছে। অন্য কোনোভাবে যদি আমরা ইকুয়েশন আনতে চাই, সেখান থেকে যে সলিউশন আসবে, সেই সলিউশন দেখা যাবে যে আমাদের এক্সপেরিমেন্টাল রেজাল্টকে ব্যাখ্যা করতে পারবে না। আর এখানে আমরা যে জিনিসটাকে বলতেছি যে আমাদের লিডে হচ্ছে গিয়ে ইন্টারেকশন তৈরি হয়। এখন ইন্টারেকশন যে লিড থেকে আসতে হবে তা না, ইন্টারেকশন আসলে বিভিন্ন সোর্স থেকে আসতে পারে। আর কি সোর্স থেকে আসতে পারে? আমাদের ইলেকট্রনটা ডিভাইসের মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা ডিভাইসের মধ্যে লাইট ফেললাম, যেটা অপটো ইলেকট্রনিক্সের আইডিয়া, ফটো ডিটেক্টরের আইডিয়া। হ্যাঁ, ইলেকট্রন আমরা লাইট ফেললাম, হ্যাঁ, লাইট ফেললে সেখান থেকে কিন্তু আবার ইলেকট্রন তৈরি হবে, ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে, সেখান থেকে কিন্তু লাইট আসবে, এবং আমরা আউটপুটে লাইট পাবো, যেটা ফটো ডিটেক্টরের আইডিয়া। আমি উল্টা বললাম, যেটা হচ্ছে কি আমাদের সোলার সেলের আইডিয়া। যদি ইলেকট্রন আসার পরে লাইট তৈরি হয়, তাহলে সেটা ফটো জেনারেটরের আইডিয়া। আর যদি লাইট পড়ার পরে ইলেকট্রন তৈরি হয়, তাহলে সেটা হচ্ছে কি আমাদের ফটো ডিটেক্টরের আইডিয়া। কাজেই এখানে ইলেকট্রনটা আসে এবং লাইট এসে পড়লো, তাহলে লাইটটা ইন্টারেকশন তৈরি করতেছে। হ্যাঁ, যেমনি ভাবে
ডিভাইসের মধ্যে যদি আমরা লিড লাগাই, লিডও ইন্টারাকশন তৈরি করবে এবং সেটা আমাদের শ্রোডিঞ্জার ইকুয়েশনে বা গ্রিনস ফাংশনের মধ্যে একইভাবে এফেক্ট করবে। কারণ এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমাদের যে কোনো ইন্টারাকশন আমাদের দেখা যাবে যে গ্রিনস ফাংশনকে দুইভাবে এফেক্ট করবে। সেটা হচ্ছে গিয়ে যে ইলেকট্রনটা একটা পার্টিকুলার এনার্জিতে থাকতে পারে। এখন যখন লাইট এসে পড়লো তখন সে কি হবে? আসলে দুটো জিনিস হবে। দেখা যাবে যে ওই এনার্জির আশেপাশে ইলেকট্রনটা যেই এনার্জিতে ছিল সেই এনার্জির আশেপাশে একটা ব্যান্ড তৈরি হবে। যে ইলেকট্রনটা হয়তো একটা এনার্জিতে ছিল যেটাকে আমরা বলতেছি সিগমা 1, এখন যখন লাইট এসে পড়লো তখন ওইটার আশেপাশে একটা ব্যান্ড তৈরি হবে বা ব্রডেনিং হবে। শুধু তাই না, প্রথমে আসলে যে এনার্জিটা ছিল এনার্জিটা শিফটেড হয়ে যাবে। আগে যদি সিগমা 1 থাকে যে কোনো একটা স্টেট হতে পারে, এটা গ্রাউন্ড স্টেট, আমাদের যেমন ইনফিনিট পটেনশিয়াল ওয়েলে গ্রাউন্ড স্টেট ছিল, ফার্স্ট এক্সাইটেড স্টেট ছিল, সেগুলো আপনারা ড্র করলেন। এখন সেটার মধ্যে লাইট এসে পড়লো, লাইট এসে পড়লে কি হবে? ওই গ্রাউন্ড স্টেটটা আর গ্রাউন্ড স্টেট থাকবে না, সে শিফটেড হয়ে যাবে, শিফটেড হয়ে একটা নতুন এনার্জিতে চলে যাবে। শুধু তাই না, সে আসলে খালি নতুন এনার্জিতে যাবে না, ওই এনার্জির পাশে তার একটা ব্যান্ড তৈরি হবে আবার। হ্যাঁ, কারণ ইন্টারেকশনের কারণে এখন আমরা যদি শ্রোডিঞ্জার ইকুয়েশনকে সলভ করি তাহলে দেখা যাবে যে এখানে একটা ব্যান্ড তৈরি হতেছে। আগে যেমন আমাদের ডিসক্রিট এনার্জি ছিল, ওটাও শ্রোডিঞ্জার ইকুয়েশনকে সলভ করে আসছে, যেটা আপনারা আইগের মাধ্যমে করছেন আপনার ম্যাটল্যাবে। এই ক্ষেত্রে দেখা যাবে যে একটা ব্যান্ড তৈরি হবে। এখন এই ব্যান্ডটাকে আমরা বলতেছি ব্রডেনিং। হ্যাঁ, এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আসলে যে কোনো ইন্টারেকশনই দুটো জিনিস তৈরি করবে, একটা হচ্ছে গিয়ে এনার্জিকে শিফট করে দিবে লেভেলকে, আরেকটা হচ্ছে ব্রডেনিং তৈরি করবে। এটা কেবলমাত্র লাইটের ক্ষেত্রে ঘটবে তা না, এটা যদি ফোনন থাকে তাহলেও একই জিনিস ঘটবে, যদি অন্য ইলেকট্রন থাকে তাহলেও ঘটবে, এমনকি আমরা যদি লিড লাগাই ডিভাইসের মধ্যে তাহলেও সেই জিনিসটা ঘটবে। অর্থাৎ আগে একটা ডিভাইস একটা বাউন্ড সিস্টেমে ছিল, ওটার মধ্যে আমরা ধরলাম যে 5টা স্টেট ছিল। সে যেমন আমাদের ফার্মি লেভেল ছিল, একটা প্রবলেম ছিল, ফার্মি লেভেল একটা পার্টিকুলার এনার্জি পর্যন্ত, তার নিচে সমস্ত স্টেট ফিল্ড, আমরা যদি ধরি যে 5টা লেভেলে ইলেকট্রনটা থাকতে পারতো। এখন যখনই আমি লিড লাগাই দিব, এখন কিন্তু ওই 5টা লেভেল আর থাকবে না, সে তারা চেঞ্জ হয়ে যাবে। প্রতিটা লেভেলই এই এরকম অ্যাপসাইলন 1 থেকে অ্যাপসাইলন 1 ডেশে চলে যাবে, অ্যাপসাইলন 2টা অ্যাপসাইলন 2 থেকে ডেশে 2 ডেশে চলে যাবে, অ্যাপসাইলন 3 ডেশে চলে যাবে। এভাবে প্রতিটা লেভেলই চেঞ্জ হয়ে যাবে। শুধু তাই না, ওই লেভেলের চারপাশে আবার একটা ব্যান্ড তৈরি হয়ে যাবে। হ্যাঁ, কেননা আসলে তো এখন লিড চলে আসছে, লিড চলে আসছে মানে আসলে আগে যদি 10টা অ্যাটম থাকে ডিভাইসের মধ্যে, এখন লিডের মধ্যে তো ইনফিনিট সংখ্যক অ্যাটম আছে। ওই ইনফিনিট সংখ্যক অ্যাটমের যে স্টেট আছে ওগুলো তো আমাদের ডিভাইসের যে স্টেটগুলো আছে ওগুলোকে তো চেঞ্জ করে দিবে, কারণ পলি এক্সক্লুশন প্রিন্সিপালের কারণে আগের স্টেটগুলো তো আর এখন ডিসক্রিট স্টেট বা ওই স্টেটটা থাকতে পারবে না। এখন তো পলি এক্সক্লুশন প্রিন্সিপালে অ্যালাউ করবে না, কাজেই আমাদের স্টেটটাকে ডিভিশন হয়ে নতুন স্টেট তৈরি হয়ে যেতে হবে। কাজেই এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে যে যখনই আমাদের ইন্টারাকশন হবে তখন একটা ব্রডেনিং তৈরি হবে, এবং ব্রডেনিংটা খুব ইন্টারেস্টিং জিনিস, যে ব্রডেনিংটা যেটা করবে, ব্রডেনিং এর কারণে ইলেকট্রনটা কিন্তু আর এক জায়গায় বসে থাকতে পারবে না। হ্যাঁ, এবং ব্রডেনিং এ যখন ইলেকট্রনটা এক জায়গায় বসে থাকতে পারবে না, সেটা কেবলমাত্র ইলেকট্রনের যে লিড লাগানোর কারণে তা না, বা লাইটের কারণেও তা না, তার মানে এটা যে কোনো ইন্টারাকশনেই একই জিনিস হবে। যেমন আমরা যদি লাইটের ক্ষেত্রে দেখি, আমাদের ভ্যালেন্স ব্যান্ড আছে, কন্ডাকশন ব্যান্ড আছে, এবং আমরা ধরলাম যে একটা বাউন্ড সিস্টেমে আছি, তার মানে আমাদের লিড নাই, তাহলে তো ভ্যালেন্স ব্যান্ডে জেনারেলি কিছু ইলেকট্রন থাকবে এবং কন্ডাকশন ব্যান্ড এমটি থাকবে। এখন আমি লাইট ফেললাম ডিভাইসের উপর, কারণ কি হবে? লাইট ফেললে দুটো জিনিস ঘটবে, এক হচ্ছে গিয়ে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডে যে পার্টিকুলার এনার্জি ওটা কিছুটা শিফটেড হয়ে যাবে, যেটা আমরা বললাম। তারপরে বলতেছি আমরা একটা ব্রডেনিং হবে। তো শিফটটা এখানে দেখানো হয় নাই, যে ব্রডেনিংটা আমরা দেখালাম। ব্রডেনিং মানে কি? যে এখন একটা ডিসক্রিট এনার্জি না হয়ে কিন্তু একটা রেঞ্জ অফ এনার্জি চলে আসতেছে, ইলেকট্রনটা যে কোনো জায়গাতেই থাকতে পারে, এখানে একটা ব্রডেনিং তৈরি হলো। এখন ব্রডেনিং হলে হবে কি? ব্রডেনিং হলে হবে কি যে ইলেকট্রনটা
স্কেপ তৈরি হবে। যে কোনো ব্রডেনিং এ ইলেকট্রনের স্কেপ তৈরি হবে, যে ইলেকট্রনটার এক জায়গায় থাকার টেন্ডেন্সি হবে না, এখন সে ছড়াই পড়ার টেন্ডেন্সি হবে। কিন্তু এখন ছড়াই পড়বে কোথায়? এখানে তো লিড নাই, সে তো ডানে বামে ছড়াইতে পারবে না, কিন্তু ছড়াবে সে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। এটাও কিন্তু এক ধরনের শিফট, হ্যাঁ, যেটা আমাদের ফটো ডিটেক্টরে হইতেছে। আপনি যখন লাইট ফেলতেছেন, ইলেকট্রনটা ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যেতেছে। এমনকি যদি লাইট ফেলতে থাকেন, এই কন্ডাকশন ব্যান্ডেও কিন্তু ব্রডেনিং আছে। তাহলে ওই ইলেকট্রনটা যেটা কন্ডাকশন ব্যান্ডে চলে আসছিল, ওইটাও কিন্তু এখানে বসে থাকতে পারবে না, কারণ এখানে ব্রডেনিং আছে। একটু পরে সে আবার কি করবে? পড়ে যাবে। কোথায় পড়ে যাবে? সে আবার নিচে পড়ে যাবে, এই ব্যালেন্স ব্যান্ডে চলে আসবে। নিচে যখন পড়ে যাবে, তখন সে আবার লাইট এমিট করবে, যেটা আমাদের লেডের আইডিয়া হতে পারে, হ্যাঁ, যেটা আমাদের যে লাইট এমিটিং ডায়োডের আইডিয়া হতে পারে, লেজারের আইডিয়া হতে পারে, লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন, যেটা হয়তো আপনারা অন্য কোর্সে দেখবেন। হ্যাঁ, কাজেই যখনই আমাদের লাইট পড়তেছে, লাইট কিন্তু আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের নিয়ে গেল, এবং সেখানেও সে থাকতে পারতেছে না, একটু পরে সে আবার কিন্তু পড়ে যাবে। হ্যাঁ, যেটা হচ্ছে কি আমাদের আমরা বলি যে এখানে ইনভার্সন ঘটছে, এবং ইনভার্সনের পরে যেহেতু লাইট পড়তেছে, সে আবার এখান থেকে এটা পড়ে যাবে। আবার আপনি ক্লোজলি খেয়াল করলে বুঝবেন যে কত সময় যে পড়ে যাচ্ছে, ওটা আমাদের লাইফ টাইমের আইডিয়া। হ্যাঁ, এবং আপনাদের বিভিন্ন কোর্সে লাইফ টাইমের আইডিয়া ছিল, ইলেকট্রনের একটা লাইফ টাইম আছে। এমনকি সেটা সোলার সেলের কোর্সেও আছে, লাইফ টাইম, ডিফিউশন লেন্থ, এগুলো আবার ক্লোজলি রিলেটেড। কাজেই এই জিনিসটা ঘটতেছে, এবং আরো ক্লোজলি আপনি খেয়াল করলে বুঝবেন যে এটা আসলে ঠিক তো লাইটের ক্ষেত্রে আমরা ধরলাম। এখন আমরা যদি লিড লাগাই তাহলে কি হবে? এখন লিড যদি লাগাই, যে আমাদের একটা ডিভাইস ছিল, ডিভাইসের মধ্যে একটা স্টেট ছিল, হ্যাঁ, তাহলে ইলেকট্রনটা কিন্তু ডিভাইসে বসেছিল, সে কিন্তু ডানে বামে যেতে পারতেছিল না, কারণ তো তার তো লিড নাই, থেকে ডিভাইসে বসে থাকে। যেই মাত্র লিড লাগাইলাম, এখন কিন্তু দুইটা জিনিস তৈরি হবে, যে আমাদের এখানে একটা ব্রডেনিং হবে। এখন ব্রডেনিং হইলে আমরা জানি যে ইলেকট্রনটা কি করবে? এসকেপ করবে। এসকেপ করবে কোথায়? লিডে চলে যাবে। হ্যাঁ, কাজে আমরা কিন্তু দুইভাবে দেখতেছি। একটা হচ্ছে লিড যখন লাগাবো, তখন ইলেকট্রনটা লিডে চলে যাবে, এটা তো অবভিয়াস, আমাদের সেন্স তো তাই বলতেছে। আবার যদি আমরা এটা কোয়ান্টাম মেকানিক্সে দেখতে চাই, ম্যাথমেটিক্যালি দেখতে চাই, তখনও সেটা বলতেছে যে আমাদের যখন ব্রডেনিং হবে, তখন এসকেপ হবে। 2 নম্বর। 3 নম্বর আমরা বলতেছি যে মানে একই পিকচারকে আমরা বিভিন্নভাবে দেখতেছি। যদি লিড লাগানো হয়, তাহলে লিড লাগানো হলেও ইলেকট্রনটা কিন্তু বসে থাকতে পারবে না, যেহেতু এটা পার্টিকেল না, ওয়েভ। এখানে যদি কোনো ভোল্টেজ নাও থাকে, যখনই আমি একটা লিডকে লাগাবো, তখন কিন্তু এইদিকে এসকেপ করবে, আর এইদিকেও যদি লিড থাকে, সে এইদিকে এসকেপ করবে। হ্যাঁ, আর ভোল্টেজের আইডিয়াটা কি? ভোল্টেজের আইডিয়াটা হচ্ছে গিয়ে যে একটা লিডে ইলেকট্রন বেশি আছে, আরেকটা লিডে মোটেই ইলেকট্রন নাই। কাজে এদিকে যদি ইলেকট্রন থাকে, এই দিকে লিডে যেহেতু অনেক ইলেকট্রন আছে, হ্যাঁ, তাহলে এই ইলেকট্রনটা যদি এই পাশে আসতে চায়, তাহলে সে তো একটা রিপালশন ফিল করবে কুলম্বস ল অনুসারে। হ্যাঁ, মানে একই পিকচারকে আমরা বিভিন্নভাবে দেখতে পারি, বা অন্যভাবে বলতে পারি, এদিকে যদি সে আসতে চায়, তাহলে এদিকে যেহেতু অনেক ইলেকট্রন আছে, তাহলে তার জন্য কিন্তু ফ্রি স্টেট নাই, তার মানে সেই ইলেকট্রনটা এদিকে আসতে পারবে না। হ্যাঁ, কাজে একই কথাই আমরা বলতেছি, কিন্তু বিভিন্ন পিকচারে বিভিন্নভাবে বলছে। আর এদিকে আসলে কি হবে? এদিকে তার ফ্রি স্টেট আছে, যেটা ড্রেইনের আইডিয়াটা। হ্যাঁ, কাজে এইদিকে সে কিন্তু সহজেই চলে আসতে পারবে। কাজে এইখান থেকে একটা ইলেকট্রন এইদিকে চলে যাবে, যখনই একটা ইলেকট্রন বা একাধিক ইলেকট্রন চলে গেল, এইদিকে কিছু ফ্রি স্টেট তৈরি হবে। কাজে এখানে আবার ইলেকট্রনের অ্যাক্সেস ছিল, তারা আবার ডাইনে চলে আসবে। ডাইনে আসলে এটা ফিল্ড আপ হলো, এদিকে আবার ফ্রি আছে, এইদিকে আবার সে যেতে থাকে। এবং এই লিডটা যদি এইদিকে কানেক্ট করে দেওয়া হয়, তাহলে ইলেকট্রনটা ঘুরে আবার এইদিকে চলে আসবে। এইভাবে করেই জাস্ট কারেন্টটা ফ্লো করতে থাকবে। হ্যাঁ, যদিও এখানে আমাদের যদি ভোল্টেজ নাও থাকে, তাহলেও কিন্তু এখানে যেহেতু ইলেকট্রনের অ্যাক্সেস আছে, সেহেতু এখানে ইলেকট্রনটা ফ্লো করবে। এবং ক্লাসিক্যাল আমাদের যে কারেন্ট ভোল্টেজের আইডিয়া, সেটার সাথে আমাদের কোয়ান্টাম মেকানিক্স একটু ডিফারেন্স, যে এখানে অনেক সময় আমরা ডিভাইসের মধ্যে ভোল্টেজের ড্রপকে অ্যালাউ করি না, কারণ এখানে তো কোনো কলিশন নাই, কেননা ডিভাইসের সাইজ অনেক ছোট হয়ে গেছে, 5 ন্যানোমিটার হয়ে গেছে, কিন্তু কোনো কলিশন হচ্ছে না ইলেকট্রনে। কলিশন না হলে তো এনার্জি ডিসিপেশন নাই, রেজিস্ট্যান্সের আইডিয়া নাই, রেজিস্ট্যান্সের আইডিয়া না হলে ভি ইজ ইকুয়াল টু আই আর নাই।
তাহলে ভি যদি না থাকে এখানে তো আমি ভোল্টেজ ড্রপ দিতে পারবো না, তাহলে ভোল্টেজের স্লোপ দিতে পারবো না। কিন্তু ভোল্টেজ যদি নাও থাকে তাই বলে যে ইলেকট্রন ফ্লো করবে না তা না, এদিকে যদি ইলেকট্রন অ্যাক্সেস আছে ইলেকট্রন ফ্লো করবে। এবং কোয়ান্টাম মেকানিক্যালও যদি দেখি আমরা এই ব্রডেনিং এর কারণে ফ্লো করবে। এমনকি যদি শ্রোডিঞ্জার ইকুয়েশনকে আমরা সলভ করি তাহলেও সেটা হবে। এবং আমরা যদি আপনার অন্য কোর্সে হয়তো দেখবেন বা আন্ডারগ্রেডে আপনাদের ছিল পার্টারবেশন থিওরি ছিল, পার্টারবেশন থিওরিতেও দেখবেন যে বেসিক্যালি যে পার্টারবেশন হচ্ছে। অর্থাৎ আপনি যখন লিডকে লাগাইতেছেন তখন আপনি সিস্টেমের মধ্যে একটা পার্টার করতেছেন, এবং পার্টারের কারণেই বেসিক্যালি আমাদের এনার্জিটা প্রথমে শিফটেড হয়ে যাচ্ছে, তারপরে আবার একটা ব্যান্ড অফ এনার্জি তৈরি হইতেছে। কাজে এই জিনিসগুলো আমরা বললাম এবং মোটামুটি একটা ধারণা পাওয়ার চেষ্টা করলাম যে আমাদের গ্রিনস ফাংশন এবং এনইজিএফ এ আমরা কি নিয়ে আলোচনা করতেছি এবং আমাদের উদ্দেশ্যটা কি। এবং যেটা বলতেছি বারবার, আমরা গ্রিনস ফাংশনটা বের করতে চাই। গ্রিনস ফাংশনটা বের করতে হলে আমাদের সিগমা এল এবং সিগমা আর ব্যবহার করতে হবে। কাজে সিগমা এল এবং সিগমা আর এর জন্য আমরা দেখব, তার আগে ডিভাইসের হ্যামিল্টনিয়ানটাও লাগবে। এখানে একটা ছোট উদাহরণ দেওয়া আছে যে আমরা ধরতে পারি আমাদের ডিভাইসটা এই ধরনের, যে আমাদের ডিভাইসের মধ্যে কেবলমাত্র 3টা অ্যাটম আছে এবং এটা একটা 1D চেইন অফ অ্যাটম। তাহলে হইতে পারে, কোনো অসুবিধা নাই, ডিভাইসটা 3টা অ্যাটম আছে, এখানে একটা লিড আছে লেফট লিড, আর এখানে রাইট লিড আছে আর দিয়ে এল দিয়ে, হতে পারে। এবং লিড বাই ডেফিনিশন কিন্তু ইনফিনিটি পর্যন্ত চলে গেছে, এটা বাই ডেফিনিশন ইনফিনিটি পর্যন্ত চলে গেছে। কিন্তু আমরা যেটা বলতেছি, আমরা কিন্তু সবসময় ডিভাইসের হ্যামিল্টনিয়ান তৈরি করবো। এটা ইনফিনিটি গেলেও আমরা কিন্তু কোনো ইনফিনিটি হ্যামিল্টনিয়ান বা কিছুই নিব না। আমাদের হ্যামিল্টনিয়ান সবসময় এই 3/3 থাকবে, বা যদি বড় হইলে 10/10, 100/100 যেটাই হয় ওইভাবে থাকবে, কিন্তু এই ইনফিনিটির কোনো ব্যাপার থাকবে না। কিন্তু তাই বলে আমরা লিডার এফেক্টটাকে কি আনবো না? লিডার এফেক্টটাকে আনবো। এই লিডার এফেক্টটাকে আমরা এই হ্যামিল্টনিয়ানের মধ্যে এফেক্টটাকে দিয়ে দিব। হ্যামিল্টনের মধ্যে এফেক্টটা চলে আসবে, কিসের মাধ্যমে আসবে? এই ইন্টারেকশনের মাধ্যমে আসবে, যেটা আমাদের টি এর মাধ্যমে। এবং আরো ক্লোজলি যদি আপনারা খেয়াল করেন যে আমরা টাইট বাইন্ডিং মডেলে ছিলাম এবং নিয়ারেস্ট নেইবার দেখে আসছি। নিয়ারেস্ট নেইবারের আইডিয়াটা হচ্ছে কি, একটা অ্যাটম কেবলমাত্র তার পাশের অ্যাটমের সাথে ইন্টারেক্ট করতে পারে। এবং তাই যদি হয় তাহলে দেখা যাবে যে আমাদের যে হ্যামিল্টনিয়ানটা তৈরি হবে, এই লিডার ইন্টারেকশন ঢোকানোর জন্য আমাদের 2টা পয়েন্টে এফেক্ট আসবে, এই 1-1 পয়েন্টে আর 3-3 পয়েন্টে। কারণ এই 1-1 পয়েন্ট আর 3-3 পয়েন্ট এরাই কেবলমাত্র এই লিডের সাথে কানেক্টেড। এই 2-2 পয়েন্টটা তো লিডের সাথে কানেক্টেড না, এবং এখানে যেহেতু আমরা নিয়ারেস্ট নেইবারে আসি, কাজে কোনো ইন্টারেকশন নাই, কাজেই সে কিছুটা ম্যাথমেটিক্যালি কিন্তু নিউট্রাল। হ্যাঁ, তার কোনো এফেক্ট। কাজেই এভাবে আমরা দেখবো। তাহলে আমরা হ্যামিল্টনিয়ানটা বানাই ফেললাম। হ্যামিল্টনিয়ান তো আগের মতোই, আমাদের টোয়াইস টি নট ডায়াগোনাল বরাবর বসায় দিই আমরা। হ্যাঁ, আর এখানে অফ ডায়াগোনালে -T নট থাকে, এটা এখানে 0 থাকে। টোয়াইস টি নট আমরা অনেক সময় দিই, অনেক সময় 0 করে দিই, কারণ এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জির আইডিয়াটা। এবং পটেনশিয়াল এনার্জি যেহেতু অ্যাবসোলুট বলে কিছু নাই, এটা রিলেটিভ। হ্যাঁ, অ্যাবসোলুট এটার সাথে আমি 1 লক্ষ যোগ করতে পারি, 1 কোটিও যোগ করতে পারি, -1 কোটিও যোগ করতে পারি, ম্যাটার করে না। কাজেই টোয়াইস টি নটকে আমাদের টানার খুব একটা মানে নেই। কিন্তু আমাদের রিলেটিভটা খেয়াল রাখতে হবে, এবং লিডে যখন আমরা ভোল্টেজ দেবো তখনও রিলেটিভটা খেয়াল রাখতে হবে। রিলেটিভটা আবার খেয়াল না রাখলে কিন্তু আমাদের কারেন্ট আমরা ফ্লো করাইতে পারবো না। এবং এই পার্টিকুলার 1D চেইন অফ অ্যাটমের ক্ষেত্রে এই সিগমা এল এবং সিগমা আর এর যে শেপটা হবে সেটা আমাদের বলে দেওয়া আছে। এটা কি, যেটা আমরা বললাম যে যদি দেখেন এটাও কিন্তু 3/3, কারণ এটা ডিভাইসের সাইজে হবে, কারণ এটা এটার সাথে যোগ বিয়োগ হইতে হবে। এটা যদি 3/3 না হয় তাহলে কিন্তু আমরা যোগ বিয়োগ করতে পারবো না। এবং যেটা বললাম, এই রাইট লিডারটাতে দেখা যাবে যে এই কেবলমাত্র এই লাস্টের যে এলিমেন্টটা এটা চেঞ্জ হবে, আর লেফট লিডে এই ফার্স্টের এলিমেন্টটা চেঞ্জ হবে, অন্যগুলো কিন্তু সব 0 সিগমা এলে। শুধুমাত্র এটা চেঞ্জ হবে, আর এটাতে এটা চেঞ্জ হবে। এই 3টা আবার যোগ হবে, যোগ হলে কি হবে? এই টোয়াইস টি নট -T নট e⁻ik চলে আসবে, আর এখানে টোয়াইস টি নট -T নট e⁻ik চলে আসবে। তার মানে যেটা হচ্ছে, লিডার কারণে হ্যামিল্টনিয়ানের এই এলিমেন্টটা আর এই এলিমেন্টটা এফেক্টেড হচ্ছে। এবং এফেক্টেড হচ্ছে কিভাবে? এটার থ্রুতে। তাহলে প্রশ্ন আসবে যে তাহলে এই জিনিসটা আমরা কোত্থেকে পাইলাম?
এখন এই জিনিসটা পাইলাম হচ্ছে গিয়ে -T0 e⁻i কি আছে, এটা অ্যানালিটিক্যালি আসলে বের করা যায়, এবং অ্যানালিটিক্যালি যে বের করাটা এটা আপনাদের এই যে লেকচার 8-এ এখানে বের করে দেখানো হয়েছে, যে অ্যানালিটিক্যালি আমরা কিভাবে এই সিগমা আরটাকে বের করব, এবং সেটা দেখা যাচ্ছে যে এইভাবে চলে আসে। এখানে গ্রিনস ফাংশন 0 আছে, সেটাকে আবার দুই পাশে দুইটা টাউ দিয়ে পূরণ দেওয়া হয়, যেটার মধ্যে বেসিক্যালি T0 এবং T0 থাকে। তাই দুইটা T0 পূরণ দিলে T0 স্কোয়ার চলে আসে, তাহলে T0 স্কোয়ার আর এখানে 1/T0 আছে, কাজে এটা -T0 উপরে চলে আসে, এবং সেটাই এখানে দেখানো হয়েছে যে আমরা এই লিডার সেলফ এনার্জিকে এখানে নিয়ে আসতেছি। এবং সেটা আমরা আবার কিভাবে পাইলাম, এটাও আবার ছোট একটা ডেরাইভেশনের মাধ্যমে এখানে দেখানো হয়েছে, যে আমরা কিভাবে এই লিডার সেলফ এনার্জিকে পাইতে পারি। এটা আপনাদের কিছুটা দেখে নিতে হবে, এটা পরীক্ষা আসলেও আসতে পারে। যদি আমাদের একটা ডিভাইস থাকে এবং কন্ট্যাক্ট থাকে, তাহলে সেখান থেকে আমরা কিভাবে লিডার সেলফ এনার্জিকে বের করব, সেখানে করা আছে। বেসিক্যালি আমাদের গ্রিনস ফাংশনের একটা ডেফিনিশন আছে, আবার আমরা কিছুটা ম্যাথমেটিক্যালিও বের করি, তারপরে দুইটাকে ইকুয়েট করার পরে দেখা যায় যে এই ধরনের চলে আসে। তাহলে আমাদের কিছুটা হয়ে গেল, আমরা গ্রিনস ফাংশন বের করার একটা বুদ্ধি বের করে ফেললাম, এবং তারপরে যেটা বলা আছে যে সিস্টেমটা যে শুধুমাত্র লিডে লিমিটেড হবে তা না, সেখানে ফোটনের ইন্টারেকশন থাকতে পারে, ফোননের ইন্টারেকশন থাকতে পারে, এবং অন্য ইলেকট্রনেরও ইন্টারেকশন থাকতে পারে। যদি থাকে তাহলে সেগুলো আপনারা দিবেন, যদি না থাকে তাহলে এগুলো সব জিরো ম্যাট্রিক্স চলে আসবে, এবং সেভাবে করে জিনিসগুলো হবে, তাহলে এটাকে আপনারা নেগলেক্ট করতে পারবেন। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা বললাম, এই জিনিসটা আপনাদের কিছুটা দেখতে হবে। হ্যাঁ, তারপরে আমরা একটু সামনের দিকে যাই, যেটা আমরা জিএনটা বের করতেছি। জিএনটা কি? এটা হচ্ছে গিয়ে ইলেকট্রনের ডেনসিটি ম্যাট্রিক্স। হ্যাঁ, স্যার একটা প্রশ্ন আছে হ্যাঁ স্যার, ওই যে ফোটন বা ইলেকট্রন যদি স্যার আলাদা কোনো ইফেক্ট আসে, স্যার ইকুয়েশনটা স্যার একটু যদি স্যার দেখাতেন। এই যে এখানে হ্যাঁ স্যার, এই যে সিগমা ফোটন বা সিগমা ফোনন যদি জিরো না হয়, যদি জিরো না হয়, তাহলে স্যার এটাও কি স্যার আমরা লিডের ক্ষেত্রে দেখাবো স্যার, মানে 1 বা 3, মানে যদি আমরা স্যার আগের এক্সাম্পলটা দেখি, আগের এক্সাম্পলে স্যার 1 নাম্বার অ্যাটম আর স্যার 3 নাম্বার অ্যাটম, এই দুইটাতে স্যার ইফেক্ট গুলো আসছে। এখন যদি ফোটন যেটা ডিভাইসের উপরে পড়তেছে, এটা স্যার উল্লেখ করে দেওয়া থাকবে স্যার, যে এটা পার্টিকুলারলি কোন অ্যাটমের উপর ইফেক্টটা করতেছে। হ্যাঁ, এখন আপনি বুঝতে পারতেছেন যে এটা তো আসলে ডিভাইসের উপরে পড়বে। ডিভাইসের উপরে পড়লে আসলে তো অন্তত 1 আর প্রথমটাতে আর শেষটাতে পড়বে, ওইভাবে তো মোটেই রেস্ট্রিক্টেড হবে না। হ্যাঁ, আমাদের সেন্স বলতেছে সবগুলোর উপরেই পড়বে। কাজেই এই শেপটা কি ধরনের হবে সেটা আমরা জানি না, বা এই কোর্সে আলোচনা নাই, এটা বেশ কমপ্লিকেটেড। কিন্তু শেপটা যেই ধরনেরই হোক না কেন, সেটা সবগুলো অ্যাটমকে অ্যাফেক্ট করবে। কাজে এটা একটা পপুলেটেড ম্যাট্রিক্স হবে, এবং সবগুলো অ্যাটমই থাকবে। শুধু সবগুলো অ্যাটমই থাকবে না তা না, অফ ডায়াগোনাল থাকবে। সাধারণত ডায়াগোনাল গুলো কি একটা পটেনশিয়াল এনার্জিকে রিপ্রেজেন্ট করে, আর অফ ডায়াগোনালটা আমাদের ফেজের ইনফরমেশনকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, কাজেই শুধু ফোটন বা ইলেকট্রনের বেলায় শুধু যে সবগুলো অ্যাটমে থাকবে তা না, অফ ডায়াগোনালও থাকবে, তার মানে ফেজের ইনফরমেশনও আসবে, তার মানে সবই আসবে। যদি না আপনি কোথাও কোনো মার্কস দিয়ে দিলেন, মার্কস দিলে তো ওই এলাকায় লাইট পড়লো না, তা লাইট না পড়লে সেটাতে আপনার সিলেক্টিভলি ওই অ্যাটমগুলো ইন্টারেকশন থেকে বাদ গেল। হ্যাঁ, কাজেই ওই জিনিসটা হবে। বোঝা যাচ্ছে কি? জি স্যার, বুঝতে পারতেছি স্যার। হ্যাঁ, এবং আপনারা আরো ক্লোজলি খেয়াল করলে বুঝতে পারবেন যে এই দিক থেকে আপনি একটা ইলেকট্রনকে ইন্ট্রোডিউস করতেছেন, ইলেকট্রনকে ইন্ট্রোডিউস করলে এই ধরনের আসতেছে, এটা কিন্তু একটা ইম্পালসের মতো এদিকে চলে আসতেছে, এবং সে এদিক থেকে ঢুকবে, এইদিকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু লাইট যখন পড়বে তখনও কিন্তু এই অ্যাটমে, ধরলাম যে কেবলমাত্র এই অ্যাটমে লাইটটা পড়লো, তাহলে ওই অ্যাটমে এই ধরনের একটা ইম্পালস তৈরি হবে,
ইম্পালসটা কিন্তু এখন এই পাশেও যাবে, এই পাশেও যাবে, অন্তত যাওয়ার টেন্ডেন্সি হবে। হ্যাঁ, যাবে কিনা সেটা আবার এখানে কোনো ভোল্টেজের স্লোপ আছে কিনা, যেটা আমাদের বেসিক্যালি আপনারা যদি খেয়াল করেন যে পিএন জাংশন আমরা সোলার সেলে করি, এবং পিএন জাংশন দেই কেন, যে লাইটটা পড়ার পরে যে ইলেকট্রনগুলো তৈরি হবে, ইলেকট্রনগুলো কিন্তু যেন এক পাশে যায়, এক পাশে যখন যাবে তখনই কিন্তু আমরা ভোল্টেজ হবে। ইলেকট্রনগুলো যদি দুই পাশে চলে যায় তাহলে দুইটা লিডে গিয়ে তো কোনো ভোল্টেজ পাইলাম না, তার মানে আমি সারাদিন লাইট ফেললেও ভিতরে কিছু হবে কিন্তু আসলে আমি ভোল্টেজ পাবো না। আর ভোল্টেজ যদি না পাই তাহলে তো ওই লিডার এফেক্টটাকে তো আমি বাইরে নিয়ে আসতে পারবো না, আমি তো সেখান থেকে কিছু জেনারেট করতে পারবো না। হ্যাঁ, কাজেই ওইখানে কিন্তু আমরা পিএন জাংশন ক্রিয়েট করব। যেমনি ভাবে আমাদের লেডের ক্ষেত্রে, লেজারের ক্ষেত্রেও আমরা এইভাবে বুদ্ধি করতে হবে। কাজেই ওটা আমাদের ডিভাইসের উপরে ডিপেন্ড করবে, এবং প্রতিটা ইন্টারেকশনই আমরা নিতে হবে। এখন তাই বলে প্রশ্ন হয় যে যারা সোলার সেল নিয়ে কাজ করে তারা কি এই জিনিসগুলো করে কিনা, এখন নট নেসেসারিলি সবসময় করে। এখন করব কিনা এটা আমাদের আসলে তো, আমি বলতেছি যে এটা তো একটা আমরা সিমুলেশন করতেছি, আর প্র্যাকটিক্যালে তো আমি করব কি করব না এটার তো কোনো ব্যাপার নেই, প্র্যাকটিক্যালে তো যা হওয়ার তাই হবে। এই এক্সপেরিমেন্টাল রেজাল্ট তো কনসেপ্টটাকে স্যার ক্লিয়ার করে স্যার। হ্যাঁ হ্যাঁ, এক্সপেরিমেন্টাল রেজাল্ট তো এক্সপেরিমেন্টাল রেজাল্টই। এখন এই এক্সপেরিমেন্টাল রেজাল্টকে ব্যাখ্যা করার জন্য কিন্তু আমাদের মডেল, হ্যাঁ, এবং সেই মডেল বিভিন্ন ধরনেরই হইতে পারে। এখন এক মডেলে যখন কাজ হয় না তখন আমাদের আরো ফাইনার মডেল আনা লাগে। হয়তো সোলার সেল যেহেতু জেনারেলি ম্যাক্রোস্কোপিক ডিভাইস, তার মানে এটা একটা মিলিমিটার, মাইক্রোমিটার, হ্যাঁ, বা একটা মিটার রেঞ্জে থাকবে। এখানে কিন্তু আমরা ওই এই জিনিস মিটার রেঞ্জে হইলে তো বুঝতে পারতেছেন যে কোটি কোটি অ্যাটম, এটা 100 বছর দিলেও আমরা এই সিমুলেট করতে পারবো না। 1 মিটার যদি একটা লেন্থ হয়, এমনকি 1 লক্ষ বছর দিলেও এই সিমুলেশন শেষ হবে না। কাজে ওখানে আমরা এই জিনিসগুলো করতে পারবো না এবং ইউজফুলও হবে না। কিন্তু যদি খুব ছোট ইয়ে হয়, ন্যানোমিটার রেঞ্জে, তখন কিন্তু আমাদের ওই জিনিস করতে হবে। এমনকি যদি হয়, এখন সুন্দর সুন্দর উদাহরণ আছে, যেমন হইতে পারে যে হার্টের পেসমেকার হইতে পারে। হ্যাঁ, পেসমেকারেও কিন্তু বাইরে থেকে লাইট পড়ে, ওই লাইটের কারণে ভোল্টেজ ক্রিয়েট হয়। বাইরে থেকে কিন্তু অনেক সময় ব্যাটারি দেওয়া লাগে না, এবং পেসমেকারের সাইজ কিন্তু খুব ছোট হইতে পারে। হ্যাঁ, কাজেই ওই পেসমেকারের মধ্যে যে ইলেকট্রন জেনারেটেড হবে, ওই যে ইলেকট্রন জেনারেটরটা, এটা যেহেতু ছোট এবং সেখানে যদি কোনো ফাইনাল ক্যালকুলেশন থাকে, তাহলে কিন্তু আমরা এই মেথড অ্যাপ্লাই করতে পারি। এমনকি ব্রেইনের মধ্যে যদি আপনি একটা ইলেকট্রোড ঢোকান এবং ইলেকট্রোড যদি ছোট হয়, এবং সেখানেও যদি আপনি কোনো পার্টিকুলার ওয়েভকে দেন, যেটা এখন তো খুব অনেক কিছুই তো হইতেছে ব্রেইনে, অ্যালজাইমার বা পার্কিনসনে, তো ইলেকট্রোড ইন্ট্রোডিউস করা হয় এবং সেখানে বিভিন্ন ফ্রিকোয়েন্সি দিয়ে সেটাকে মিটিগেট করার ট্রাই করা হয়। সেই সকল ক্ষেত্রে আমাদের ছোট ইয়ে হলে আমাদের তো এই ধরনের জিনিসকে তো নিয়ে আসা লাগবে, যে এই প্রোবের মাধ্যমে আমরা ডিস্টারবেন্সটাকে ক্রিয়েট করতেছি এবং ডিস্টারবেন্সটা কিভাবে প্রোপাগেট করতেছি। এবং আপনি বুঝতে পারতেছেন এটা ফটোনিক্সের জন্য হইতে পারে, কারণ লাইটের মাধ্যমে হতে পারে, ইলেকট্রনের জন্য হইতে পারে, এমনকি সাউন্ডের জন্য হইতে পারে। সাউন্ড নিয়ে তখন প্রচুর কাজ হয়, কিন্তু তিনটাই যেহেতু ওয়েভ, বেসিক্যালি হইতে পারে ইকুয়েশনটা একটু ডানে বামে হবে, কিন্তু মূল আইডিয়াটা সেম থাকবে। সেখানে একটা ডিস্টারবেন্স থাকবে, গ্রিনস ফাংশন থাকবে, প্রপাগেশন থাকবে, রিফ্লেকশন থাকবে, ইন্টারফেয়ারেন্স থাকবে, মূল আইডিয়াগুলো সেম থাকবে, কিন্তু সলিউশনটা ডিফারেন্ট হতে পারে, যেহেতু একটা হয়তো শ্রোডিঞ্জার ইকুয়েশন ফলো করবে, আরেকটা ইলেকট্রোম্যাগনেটিক্স ফলো করবে, আরেকটা সাউন্ড ওয়েভে যে কোনো মেকানিক্যাল ওয়েভকে হয়তো ফলো করবে, যেটা হয়তো এক্স বরাবর ভাইব্রেশন হবে, ওয়াই বরাবর না হয়ে, যেটা ইলেকট্রোম্যাগনেটিক্সের আইডিয়াটা। কাজে এই জিনিসটা আমরা কিছুটা আলোচনা করলাম। যে সিমুলেশনের ক্ষেত্রে স্যার, ওই যে আমরা যখন স্যার সেন্সর ডিজাইন বা এইচএফএসএস মডেল যখন স্যার আমরা তৈরি করি, দুই পাশে স্যার আমরা আলাদা স্যার পোর্ট ডিজাইন করে তারপর স্যার ওইটাকে ডিফাইন করতে হয়। রাইট, ওই রাইট। স্যার আলটিমেটলি স্যার মানে এক পাশ থেকে আরেক পাশে মানে আমি লিড দিলাম, পোর্ট দেওয়া মানে তাহলে লিড দেওয়া। হ্যাঁ, লিড দেওয়া, এবং ওখানে ওই ম্যাচিংটাই করতেছি, এবং দেওয়া মানে তো আসলে আমি ইকুয়েশনের মধ্যে কিছু একটা ঢুকাইতেছি, ঠিক না? বেসিক্যালি এই মানে দেওয়া তো আমরা ফিজিক্যালি দিলাম, আর তো সে তো সিমুলেট করতেছে মানে সে ম্যাথমেটিক্স করতেছে, তার মানে সে এই ধরনের একটা টার্মকে ঢুকাই দিতেছে।
এখন ফটোনিক্সে তো আমি কিছুটা দেখছি, আমার এই ধরনের একটা টার্মই আছে, আপনি ফটোনিক্সেও যদি দেখেন, হ্যাঁ, যে এই ধরনের টার্ম আছে এবং ইন্টারেকশন, এবং সেখানেও কিন্তু কে এর ব্যাপার আছে, যে আপনি যে ওয়েবকে ইন্ট্রোডিউস করতেছেন সেই ওয়েবের ওয়েব ভেক্টরটা কত আসলে, এবং ওটা আবার এনার্জির সাথে রিলেটেড, এবং ওই ম্যাটেরিয়ালের প্যারামিটারও চলে আসবে। এটা তো বোধহয় আপনারা কনসোলে করতেছেন না নাকি? কনসোলে স্যার ফটোনিক্স এর কিছু স্যার কাজ আছে স্যার, ওই যে ওয়েব শেপ যেগুলো স্যার দেখা যায়। আরেকটা স্যার আমি স্যার প্রিভিয়াসলি কাজ করছি স্যার অ্যানসিস এইচএফএস এ আর স্যার সিএসটি মডেলিং এ। আচ্ছা, কাজে আইডিয়াগুলো কিন্তু সেম। এখন এই পর্যন্ত আসার পরে আমাদের কয়েকটা জিনিসকে দেখতে হবে, সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রনের ডেন্সিটি আমাদের বের করতে হবে, কারণ ইলেকট্রনের ডেন্সিটি বের করার পরে এরপরে যদি আমরা একে ভেলোসিটি দিয়ে পূরণ দিই, কারণ আমাদের কারেন্টের আইডিয়াটা হচ্ছে গিয়ে এন কিউ ভি, আপনাদের আগে বিভিন্ন কোর্সে ছিল। ইলেকট্রনের ডেন্সিটি লাগবে, চার্জ অফ এন ইলেকট্রন তো আমরা জানি 1.6 × 10⁻⁹, এটাতে কোনো অসুবিধা নাই। এনটা আমরা বের করে ফেলবো, যেটা হবে গিয়ে জিএন, যেটা বেসিক্যালি আমাদের ডেন্সিটি ম্যাট্রিক্স, যেটা আমরা আগে কিন্তু দুই একটা হোমওয়ার্কের ডেন্সিটি ম্যাট্রিক্স বের করে আসছি, এমনকি একটা বেসিস থেকে আমরা আরেকটা বেসিসেও গেছি, এবং সেখানে সুপারপজিশনের মাধ্যমে ফার্মি লেভেলের নিচে কিভাবে ইলেকট্রনের ডেন্সিটি তৈরি হচ্ছে সেটা দেখতেছি। কিন্তু দুইটার মধ্যে পার্থক্য হইতেছে, এখন আমরা ওপেন সিস্টেমে চলে আসছি, অর্থাৎ আমরা এখানে ইন্ট্রোডিউস করতেছি। কাজে এখন ক্লোজ সিস্টেমে আইগের আইডিয়াটা আমরা ঠিক অ্যাপ্লাই করতে পারবো না, এখন আমাদের ওপেন সিস্টেমে যাইতে হবে। কাজে ওপেন সিস্টেমে আমাদের লিড আছে এবং সেলফ এনার্জির মাধ্যমে আমাদের যাইতে হবে। কাজে এই ক্ষেত্রে আমাদের এটা ছাড়া আর কিন্তু উপায় নেই। এখন আমাদের গ্রিনস ফাংশন আসতে হবে, এবং গ্রিনস ফাংশনে আসার পরে আমাদের এই ধরনের একটা ইকুয়েশন ইউজ করতে হবে, জিআর ইন্টু সিগমা ইন ইন্টু জিএ। আরও যদি আপনি ক্লোজলি খেয়াল করেন, জিআর ইন্টু জিএ আছে, জিআর ইন্টু জিএ এটা বেসিক্যালি কিছুটা সিগমার অ্যাবসোলুট ভ্যালুর স্কোয়ারের মতো। সিগমা তো না, এটা সাই এর অ্যাবসোলুট ভ্যালুর স্কোয়ারের মতো, অর্থাৎ যে ওয়েভ ফাংশনের অ্যাবসোলুট ভ্যালু, তো জিআরটা কিছুটা ওয়েভ ফাংশনের মতো, কিন্তু এটার ইমাজিনারি থাকতে পারে, কিন্তু জিআর আর জিএ কে পূরণ দিলে আমরা এবার ইলেকট্রনের ডেন্সিটি পেয়ে যাই। খালি ইলেকট্রনের ডেন্সিটি ঠিক এইভাবে আসলে হবে না, কারণ এটা হচ্ছে গিয়ে গ্রিনস ফাংশন ইম্পালস রেসপন্সের ইনফরমেশন আছে। হ্যাঁ, ইম্পালস রেসপন্স মানে কি? ইম্পালস রেসপন্স মানে আমাদের যে ডিভাইস আছে বা সিস্টেম আছে সেটার স্ট্রাকচারের ইনফরমেশন আছে, সেটা শেপটা কি ধরনের, সেটা কোন ম্যাটেরিয়ালে তৈরি আছে, কিন্তু সেখানে আমাদের ইলেকট্রন কতগুলো ইলেকট্রন আসলো, ভোল্টেজ কত, ওইটা যদি না হয় তাহলে কিন্তু বাই ইটসেলফ সেটা কিন্তু ইলেকট্রনের ডেন্সিটিটাকে বলবে না। কাজে আমাদের একটা ইনপুট লাগবে, এবং আরো যদি খেয়াল করেন, এটা হচ্ছে গিয়ে কনভলিউশনের আইডিয়াটা। হ্যাঁ, এটা হচ্ছে কি ইম্পালস রেসপন্স, তার মানে যেটা এইচ থাকে আমাদের ডিএসপিতে, স্মল এইচ, এবং তার সাথে আমরা যদি ইনপুটকে পূরণ দিয়ে আমরা আবার কনভলিউশন করি। হ্যাঁ, কনভলিউশন করি, টাইমে কনভলিউশন করি, মানে একটা ইন্টিগ্রেশন করি। হ্যাঁ, ইন্টিগ্রেশনটা করলে তখন আমরা রেসপন্সটা পাই। এখানেও তাই করতেছি, আমরা ইনপুটকে পূরণ দিচ্ছি ইম্পালসের সাথে, তারপরে আমরা একটা কনভলিউশন করতেছি, এই পূরণের মাধ্যমে সেই কনভলিউশনটা ঘটে যাইতেছে, এবং আমরা যেহেতু এখানে ঠিক অ্যানালিটিক্যালি নাই, এখানে তো আমরা নিউমারিক্যালি আছি, কাজেই এর মাধ্যমে এই কনভলিউশনটা ঘটে যাচ্ছে। কাজে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, যেখানে কনভলিউশন ঘটতেছে, এবং এটা হচ্ছে কি আমাদের ইম্পালস রেসপন্সের আইডিয়া এবং কনভলিউশনের আইডিয়া। তাহলে আমরা কিন্তু এখানে রেসপন্সটা পেয়ে গেলাম। রেসপন্সটা কি? রেসপন্সটা হচ্ছে ইলেকট্রনের ডেন্সিটি। আর জিআরটা কি? রিটার্ডেড গ্রিনস ফাংশন। জিএটা কি? অ্যাডভান্স গ্রিনস ফাংশন। দুইটাকে আমরা বের করব কিভাবে? গ্রিনস ফাংশন রিটার্ডেড যখন বের করব, দুইটাতেই আমাদের ইকুয়েশন একই, এটা গ্রিনস ফাংশনের, কিন্তু এই ইয়ের মধ্যে আমরা যদি এনার্জির মধ্যে একটা ইমাজিনারি পার্ট থাকবে, ইমাজিনারি পার্টটা যদি আমাদের পজিটিভ হয় তাহলে একটা চলে আসবে রিটার্ডেড বা অ্যাডভান্স, আর এটা যদি নেগেটিভ হয় তাহলে আবার আরেকটা চলে আসবে রিটার্ডেড বা অ্যাডভান্স। অনেক সময় পজিটিভ নেগেটিভ দেখে বোঝা যাবে না, বেসিক্যালি ওটা আরেকটু পিছনে গিয়ে আপনাদের দেখতে হবে যে সেটা টাইমে কি সামনের দিকে যাইতেছে নাকি পিছনের দিকে যাইতেছে, সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে কোনটা রিটার্ডেড আর কোনটা অ্যাডভান্সড। এখানে আমরা দেখতে পারি এখানে কি বলা হচ্ছে।
একটাতে আছে EI 0 প্লাস, একটাতে EI 0 মাইনাস। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে GI 0 প্লাস যেটা, সেটা হচ্ছে গিয়ে রিটার্ডেড, আর 0 মাইনাস যেটা সেটা অ্যাডভান্সড। এবং আরো ক্লোজলি খেয়াল করলে দেখবেন যে একটা কিন্তু আবার ড্যাগার অপারেটর, একটা কমপ্লেক্স কনজুগেট নিয়ে আমাদের সেটাকে আবার ট্রান্সপোজ করতে হবে, কমপ্লেক্স কনজুগেট নিয়ে ট্রান্সপোজ করতে হবে, তখন আমরা পাবো। কাজে ড্যাগার অপারেটরও কিন্তু আপনারা আগে থেকে আসছেন। কাজেই নট নেসেসারিলি আপনাদের EI 0 প্লাস EI 0 মাইনাস করা লাগবে। আপনারা একবার গ্রিনস ফাংশন বের করবেন, গ্রিনস ফাংশন বের করার পরে আপনারা ড্যাগার দিবেন। ড্যাগার তো আপনারা অলরেডি ইউজ করছেন, যে জাস্ট ম্যাটল্যাবে একটা ড্যাশ দিলেই হয়, ড্যাশ দিলেই সে ড্যাগার অপারেটর করে দেয়। বা সি কনজুগেট, কমপ্লেক্স কনজুগেট যদি আপনারা নেন তাহলে কিন্তু ড্যাগার অপারেশন চলে আসে। কাজেই রিটার্ডেড জানলে অ্যাডভান্স হয়ে যাবে। অ্যাডভান্সকে যদি আপনি আবার ড্যাগার করেন তাহলে কিন্তু আবার রিটার্ডেডে চলে আসবে। কাজেই ম্যাথমেটিক্যালি জিনিসটা কিন্তু বেশ সহজ। একবার গ্রিনস ফাংশন বের করার পরে বাকি জিনিসগুলো কিন্তু খুব সহজ, এবং এটা জাস্ট ম্যাটল্যাবে কয়েকটা লাইন লিখলেই কিন্তু চলে আসতেছে। এই জন্য এই মেথডটা এতটা পাওয়ারফুল। এবং যদি নিউমারিক্যালি না করতে যান, আপনি অ্যানালিটিক্যালি সলভ করতে গেলে আপনি তো বছরের পর বছর চলে যাবে, তারপরেও এই ক্যালকুলেশন শেষ হবে না। এমনকি অ্যানালিটিক্যালি খুব সিম্পল সিস্টেম ছাড়া আপনি অ্যানালিটিক্যালি আসলে সলভ করতে পারবেন না, সম্ভব না, অসম্ভব। এটা কোনো অ্যানালিটিক্যাল কোনো সলিউশন নাই। খুব সিম্পল সিস্টেম কোনটা, আমরা যেটা দেখলাম যে -t0e⁻i⁻k 1D সিস্টেমের ক্ষেত্রে এটা হয়তো অ্যানালিটিক্যালি এটা সলভ করা হয়েছে। খুব সিম্পল সিস্টেম 1D এখানে আছে, কিন্তু এরপরে কমপ্লেক্স হলে এগুলো আর সম্ভব না। কাজেই এটাকে আপনার নিউমারিক্যালি যেতে হবে। এবং আমরা যে লিডার সেলফ এনার্জি বের করলাম, এটাও অ্যানালিটিক্যালি সম্ভব হবে না। এটা 1Dর জায়গায় যদি 2D হয়, যদি গ্রাফিন হয়, তখন কিন্তু আর আপনি ওই সিম্পল -t0e⁻i⁻k দিয়ে হবে না। তখন আমাদের নিউমারিক্যাল মেথডের মাধ্যমেই সেলফ এনার্জি বের করা লাগবে। সেই সেলফ এনার্জি আবার হ্যামিল্টনিয়ানের সাথে যোগ হবে, সেটাকে আবার ইনভার্ট করে গ্রিনস ফাংশন আসবে, এবং গ্রিনস ফাংশন থেকে আবার এই ইকুয়েশনের মাধ্যমে আমাদের আবার নিউমারিক্যালি ইলেকট্রনের ডেনসিটি বের করতে হবে। ডেনসিটি বের করার পরে আমাদের যে রুল, সেভাবে আমাদের কারেন্ট বের করতে হবে। এখন ইলেকট্রনের ডেনসিটির মধ্যে আবার দুইটা আছে, একটা হচ্ছে কি ইলেকট্রনের ডেনসিটি, আর একটা হচ্ছে কি হোলের ডেনসিটি। এখন হোলের ডেনসিটিতে আবার একটাতে সিগমা ইন আছে, আর একটাতে সিগমা আউট আছে। আইডিয়াটা হচ্ছে যে লিড থেকে ইলেকট্রন আসবে, তখন জিএন তৈরি হবে, অর্থাৎ ডেনসিটি অফ স্টেটের মাধ্যমে ইলেকট্রন তৈরি হবে। এবং লিড থেকে আমাদের যদি ডিভাইস থেকে যদি ইলেকট্রন বের হয়ে যায়, লিডে বের হয়ে যায়, তখন আমাদের ডিভাইসের মধ্যে হোল ক্রিয়েটেড হবে। এবং আরো যদি আপনারা ক্লোজলি খেয়াল করেন, এখানে দেখবেন যে আসলে এই জিনিসগুলো কিছুটা আসলে ডেনসিটি অফ স্টেট, ইলেকট্রন আছে কি নাই সেটা পরে বোঝা যাবে, কিন্তু ডেনসিটি অফ স্টেট আছে কিনা সেটা আমাদের জিএন এবং জিপির থেকে বোঝা যাবে। এবং শুধু তাই না, এই জিএন এবং জিপিকে আমরা যদি যোগ করি, তাহলে আসলে আমরা টোটাল ডেনসিটি অফ স্টেট পাবো, যেটা আমাদের কিছুটা যেটা স্পেকট্রাল ফাংশন ছিল সেটার ইকুইভ্যালেন্ট। যে আমাদের স্পেকট্রাল ফাংশনও কিন্তু আমাদের লোকাল ডেনসিটি অফ স্টেট ছিল। কাজে আমরা যে আগে দেখতেছিলাম এলডস, এটাও কিন্তু বেসিক্যালি জিএন বা ডেনসিটি ম্যাট্রিক্স, কারণ এটা স্পেসের ডিপেন্ডেন্ট ডেনসিটি, সেটাই আমাদের এলডস, এবং সেটাই আমাদের জিএন, সেটাই বেসিক্যালি আমাদের ডেনসিটি ম্যাট্রিক্স। কিন্তু এই জিএন বা জিপি বেসিক্যালি এটা কিন্তু আবার একটা ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্স মানে কিন্তু আমাদের যদি 10টা অ্যাটম থাকে, তাহলে কিন্তু আমাদের 10টা পজিশনের 10টা ডেনসিটি আছে। কিন্তু একটা ম্যাট্রিক্স যখন আসতেছে, ম্যাট্রিক্স কিন্তু 10/10, 10/10-এর মধ্যে কিন্তু আসলে 100টা এলিমেন্ট আছে, কিন্তু আমাদের অ্যাটম তো ছিল 10টা। তাহলে 100টা এলিমেন্ট, তাহলে ডেনসিটি তো 100টা চলে আসতেছে। এখন 100টা আসলে তো ডেনসিটিকে রিপ্রেজেন্ট করতেছে না। আমরা জানি যে ডেনসিটি ম্যাট্রিক্স থেকে ডায়াগোনাল বরাবর যেটা বসে থাকে সেটা ডেনসিটিকে রিপ্রেজেন্ট করে, আর অফ ডায়াগোনালি বেসিক্যালি ফেজের ইনফরমেশনটা থাকে। এবং যেটা আমরা বললাম, যেটা আমাদের অটো কোরিলেশন এবং ক্রস কোরিলেশনের আইডিয়াটাও সেম, মিউচুয়াল ইনফরমেশনের আইডিয়াও সেম, এমনকি আমাদের যে মাল্টিপ্লিকেশনের আইডিয়াটাও সেটাও সেম, যে আমাদের ফেজের ইনফরমেশনগুলো অফ ডায়াগোনালে বসে থাকে।
ফেজের ইনফরমেশন মানে আমরা যখন মাল্টিপ্লাই করতেছি আমরা কিন্তু একটাকে একটার সাথে যোগ করি না, এটাকে শিফট করে নিয়ে যোগ করতেছি। এটা কিছুটা ফেজের ইনফরমেশনের মতো। শিফট না করলে কিন্তু হাজারকে আমরা শয়ের সাথে যোগ করে ফেলবো, তাহলে রেজাল্টটা কিন্তু রাইট আসবে না। যে একক, দশক, সহস্র ওটার কিন্তু আমাদের হিসাব ঠিক রাখতে হয়, সহস্রের সাথে সহস্রকে যোগ করতে হয়। তেমনি ফেজের ইনফরমেশন আমাদের ঠিক রাখতে হয়। এবং প্রপাগেশনও তাই, কারণ যখন আপনি লাইট ফেলবেন তখন কিন্তু একটা অ্যাটম থেকে যে প্রপাগেট করবে, এখানে আবার লাইট ফেললেন, এখান থেকে আবার প্রপাগেট করলো, তাহলে এখান থেকে যে লাইটটা আসলো আর এখানে যে লাইটটা আছে ওটা যদি ফেজে ঠিক মতো না হয়, আপনি তো ক্যালকুলেশন করলে কিন্তু ভুল রেজাল্ট চলে আসবে। কারণ এক্সপেরিমেন্টাল রেজাল্ট তো সে ফেজে মিলেই আসবে, সে এখানে পড়ার পরে সেখানে প্রপাগেট করছে, প্রপাগেট করে সে এখন ডিফারেন্ট ফেজে আসছে। ডিফারেন্ট ফেজে আসলে তো ফেজ যদি ঠিকঠাক মতো হিসাব রাখা না হয় তাহলে ওই যোগ বিয়োগ তো মিনিংলেস হয়ে যাবে। যেমনি ভাবে শতকের সাথে একককে যোগ করলে ওটা মিনিংলেস হয়ে যাবে। সেই জন্য আমরা কিন্তু শিফট করে যোগগুলো করি, এবং সেই জিনিসটাই কিন্তু অটো কোরিলেশন এবং ক্রস কোরিলেশনে একই আইডিয়া, এবং মিউচুয়াল ইনফরমেশনও একই আইডিয়া রাখা হয়। তাহলে আমরা কিছুটা ধারণা নিলাম, এবং যে আমাদের জিএনজিপি চলে আসতেছে সেই জিনিসটাও আমরা বুঝলাম, এবং এটা ম্যাট্রিক্স আকারে আসবে। ডায়াগোনাল বরাবর আমাদের ডেন্সিটির ইনফরমেশন থাকবে, অফ ডায়াগোনালে ফেজের ইনফরমেশন থাকবে, এবং অফ ডায়াগোনালকে আসলে বাদ দিলে হবে না। এখন কোনো কোনো সিস্টেমে আমরা অফ ডায়াগোনালকে বাদ দিতে পারি, যে আমরা বললাম যে আমাদের ডেন্সিটি ম্যাট্রিক্স বের করলাম, বা তারপরে আমি কেবলমাত্র ডায়াগোনালকে দিয়ে দিলাম। কারণ আপনাকে ডায়াগোনালের ইনফরমেশন দিয়ে দিলে আপনি ক্যালকুলেশন করতে পারবেন, কিন্তু ওই ক্যালকুলেশনের লিমিটেশন থাকবে। ওই ক্যালকুলেশন বেসিক্যালি ইন্টারফিয়ারেন্সের ক্যালকুলেশন করতে পারবে না, তার লিমিটেশন থাকবে। যদি ম্যাক্রোস্কোপিক সিস্টেম হয় যেখানে বেসিক্যালি ইন্টারফিয়ারেন্স ঘটবে না, কারণ ইলেকট্রনের ওয়েবের ইনফরমেশন আসলে তো নাই, কারণ সে এনভায়রনমেন্টের সাথে ইন্টারেক্ট করছে, তার ওয়েব নেচার লস্ট হয়ে গেছে। যেটা ম্যাক্রোস্কোপিক সিস্টেম, যেটা আমার আপনার ক্ষেত্রে প্রযোজ্য, এখানে ওয়েবের ইনফরমেশন লাগবে না, কারণ একটা পার্টিকেল তো আরেকটা পার্টিকেলের সাথে ইন্টারফেয়ার করবে না। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে খালি ডায়াগোনালটা দিয়ে দিলে আপনি ক্যালকুলেট করে রেজাল্ট নিয়ে আসতে পারবেন। কিন্তু যদি মাইক্রোস্কোপিক সিস্টেম হয়, ন্যানোমিটার সিস্টেম, ওখানে ডায়াগোনালের ইনফরমেশন দিয়ে দিলে আপনি যে ক্যালকুলেট করে যে রেজাল্টটা আসবে আর এক্সপেরিমেন্টাল যে রেজাল্ট আসবে সেই দুটো অবশ্যই মিলবে না, সেই রেজাল্ট দুটা এরোনিয়াস হয়ে যাবে। কাজে আমাদের পারপাজের উপর ভিত্তি করে আমরা কোন পরিমাণ ইনফরমেশনকে ক্যারি করব এবং কোন পরিমাণ ইনফরমেশনকে প্রসেস করব সেটা ডিপেন্ড করতেছে, এবং সেভাবে করে আমাদের আগাইতে হবে। এবং এটা যেটা বলতেছি ফটোনিক্সও প্রযোজ্য, ইলেকট্রনিক্সও প্রযোজ্য, এবং অন্য কোনো লাইটের যদি সাউন্ড হয় সেখানেও প্রযোজ্য। আচ্ছা, তাহলে আমাদের সিগমা ইন লাগতেছে। সিগমা ইন আবার কি? সিগমা ইন হচ্ছে গিয়ে সিগমা L1 ইন এবং L2 ইন। L1 ইন আবার L2 ইন কি? যে আমাদের লিড 1ও থাকতে পারে, লিড 2ও থাকতে পারে, মানে লেফট লিডও থাকতে পারে, রাইট লিডও থাকতে পারে, দুইটা দিয়েই কিন্তু ইলেকট্রন লিড হতে পারে। এমনকি এইখানে যে লেফট লিড থাকবে, রাইট লিড থাকবে তা না, লিড একাধিকও হতে পারে, 3টা লিড থাকতে পারে, 4টা লিড থাকতে পারে। ফটোনিক্সও আপনারা দেখছেন যে আপনার ডিস্টারবেন্স ক্রিয়েট করতেছেন একটা পয়েন্ট থেকে, কিন্তু মাল্টিপল পয়েন্টে তো আপনারা ডিস্টারবেন্সকে কালেক্ট করতে পারেন। হ্যাঁ, আপনারা যে প্রোব দিচ্ছেন, প্রোব তো 100টা পয়েন্টেও থাকতে পারে। হ্যাঁ, একটা পয়েন্টে ডিস্টারবেন্স ইন্ট্রোডিউস হইতেছে, কিন্তু আপনি 100টা পয়েন্টে কালেক্ট করতে পারেন। হ্যাঁ, এবং নন লোকাল মেজারমেন্টের আইডিয়া আছে। হ্যাঁ, যে আপনি একটা পয়েন্টে মোটেই ডিস্টারবেন্স দিলেন না, কিন্তু সেখানে কিন্তু ডিস্টারবেন্সটা চলে আসছে, আর নন লোকাল মেজারমেন্টের আইডিয়াটা আছে। এবং এটা ইলেকট্রনিক্সও আছে, ফটোনিক্সও আছে, সব জায়গাতেও আছে। এবং আমাদের যদি আপনাদের ইয়েতে আপনারা যারা ক্রসটক নিয়ে যদি কাজ করেন, ক্রসটক নিয়ে তো কাজ করতে হবে ফটোনিক্সে হলে বা সিগন্যালের প্রপাগেশন হলে, ক্রসটকের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো চলে আসবে। এবং ক্রসটকে অবশ্যই ইন্টারফারেন্সের আইডিয়াটা আছে, কারণ ক্রসটকের আইডিয়াতে কিছুটা তো ওয়েবের আইডিয়াটা আছে, এবং ওয়েবে তো ইন্টারফারেন্সের আইডিয়াটা আছে। কাজেই সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই একাধিক ইন বা আউট হইতে পারে। একাধিক ইন বা আউট হলে অসুবিধার কিছু নাই, আমাদের যদি 10টা ইন থাকে আমরা 10টা ইনকে জাস্ট যোগ করব, সেখান থেকে ইন হবে। এবং ওই প্রতিটা ইনের জন্য আমাদের এখানে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হবে, এবং আমরা কিন্তু ইম্পালস রেসপন্স বের করে আসছি। আমরা ইম্পালস রেসপন্স জানি, ইম্পালস রেসপন্সের মধ্যে কিন্তু কোনো ইনার আইডিয়া নাই,
ইম্পালস রেসপন্সের মধ্যে কি আমাদের স্ট্রাকচার চলে আসছে, কি ম্যাটেরিয়াল সেটা। হ্যাঁ, এই ইম্পালস দিলে এই রেসপন্স, কিন্তু কয়টা ইম্পালস আসবে, কয় জায়গা থেকে আসবে সেটা কিন্তু বলা হচ্ছে না। কয়টা ইম্পালস আসবে, কয় জায়গা থেকে আসবে সেটা কোথায়, এই সিগমা ইনের মধ্যে আছে। আমাদের 10 জায়গা থেকে ইম্পালস আসবে, একটা ইম্পালস কতক্ষণ ধরে চলবে এই ইনের উপর। কাজেই বুঝতে পারতেছেন কয় জায়গা থেকে ইম্পালস আসবে, কতক্ষণ ধরে ইম্পালস থাকবে, তার উপরে আমাদের জিএনটা আবার ডিপেন্ড করছে। কিন্তু গ্রিনস ফাংশন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ ইম্পালস, সে ইম্পালসের রেসপন্স, যদি ইম্পালস আসে তাহলে রেসপন্স কি হবে। সেই জন্যই বলা হয় যদি আমরা একটা সিস্টেমের গ্রিনস ফাংশন জানি তাহলে কিন্তু তার সবকিছু জানি। কারণ ইনপুটটা তো আমাদের হাতে, এটা আমাদের তো ভেরি করতে পারে, একজন আসে এই ইনপুট দিল, একজন আসে এই ইনপুট দিল, অসুবিধার কিছু নাই, ইনপুট দাও। কিন্তু আমি তো আগে গ্রিনস ফাংশন বের করে রাখছি, তুমি যে ইনপুটই দাও না কেন তার জন্য আমি আউটপুটটা বের করে ফেলতে পারবো। কাজে আমাদের ইনপুটকে হ্যান্ডেল করার জন্য এই সিগমা ইন লাগবে, আবার এই সিগমা আউটও লাগবে, যেটার মাধ্যমে আমরা হোলের ডেন্সিটিকে বের করবো। এবং সিগমা L1 ইন আর L2 ইন আবার কি, L1 ইন আর L2 ইন হচ্ছে গিয়ে F1 ইন্টু গামা L1। F1 আবার কি, যে আমাদের ইলেকট্রন আসে কিনা, যে ফার্মি ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন থেকে, আবার গামা লাগবে। গামা আবার কি, গামা আবার আসতেছে যে এই L1 যেটা আছে, যেটা হচ্ছে গিয়ে আমাদের সেলফ এনার্জি, সেটা লিডেরও হইতে পারে বা লাইটের ক্ষেত্রেও হইতে পারে। এবং L1 এর যে ডেগার, একটার থেকে আরেকটাকে বিয়োগ করে সেটার থেকে আবার আই দিয়ে পূরণ দিতে হবে। এবং আপনারা যদি ক্লোজলি খেয়াল করেন, এইটা নিজে একটা কমপ্লেক্স জিনিস হবে জেনারেলি। কাজে একটা কমপ্লেক্স জিনিস থেকে আরেকটা কমপ্লেক্স জিনিসের ডেগারকে বিয়োগ দেওয়া হচ্ছে, এ প্লাস আইবি মাইনাস এ মাইনাস আইবি করা হচ্ছে। তার মানে রিয়েল পার্টটা বাদ হয়ে যাবে, ইমাজিনারি পার্টটা থাকবে। ইমাজিনারি পার্টটাকে আবার ইমাজিনারি পার্ট দিয়ে পূরণ দিতেছেন, তার মানে ইমাজিনারি পার্টটা বের হয়ে যাবে। এবং আপনারা যদি খেয়াল করেন যে এখানে আমাদের যে সেলফ এনার্জি ছিল, সেলফ এনার্জির মধ্যে কিন্তু আমাদের একটা রিয়েল পার্ট ছিল আর একটা ইমাজিনারি পার্ট ছিল। হ্যাঁ, এবং রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট কাকে ডিনোট করে, ইমাজিনারি পার্ট ডিনোট করতেছে আমাদের আমাদের ব্রডেনিংকে রিপ্রেজেন্ট করতেছে। হ্যাঁ, এবং ব্রডেনিং এই যে লিডার সেলফ এনার্জির মধ্যে ই টু দি পাওয়ার আই কে আছে, আই কে এর মধ্যে কস কে প্লাস আই সাইন কে আছে। কাজেই রিয়েল পার্ট আছে আর ইমাজিনারি পার্ট আছে। একটা থেকে আরেকটা বিয়োগ দিলে ইমাজিনারি পার্ট চলে আসবে, এটাকে আই দিয়ে পূরণ দিলে আপনি ইমাজিনারি পার্টটাকে আলাদা করলেন। ওটা কাকে রিপ্রেজেন্ট করবে, ব্রডেনিংকে রিপ্রেজেন্ট করবে। ব্রডেনিং আবার কাকে রিপ্রেজেন্ট করে, বেসিক্যালি স্কেপকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, যে ইলেকট্রনটা স্কেপ করতেছে। আসলে এখানে আমরা কি বলতেছি, দেখেন যে এখানে যে ইন কিন্তু আসলে বা আউট, এটা স্কেপকে রিপ্রেজেন্ট করতেছে, যে আমাদের স্কেপকে রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা, একটু হোল্ড করে। তাহলে এই ইন বা আউট বেসিক্যালি আমাদের ব্রডেনিংকে রিপ্রেজেন্ট করতেছে, এবং ব্রডেনিংটা কিন্তু আমরা এখান থেকে চলে আসতেছি, যেটা আমরা দেখলাম যে এই ব্রডেনিংটা চলে আসতেছে। এবং ব্রডেনিংকে আমরা এই যে ফার্মি ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন দিয়ে গুণ দিয়ে সেখান থেকে আমরা ইলেকট্রন আসবে কিনা সেটা বের করতেছি। কারণ একটা আছে ব্রডেনিং, লিড লাগাইলেই ব্রডেনিং হবে, কিন্তু ব্রডেনিং হইলেই যে ইলেকট্রন আসবে তা না। ইলেকট্রন আসার জন্য ওই লিডে ইলেকট্রন থাকতে হবে। এখন লিডে ইলেকট্রন আসে কিনা সেটা আবার F1 F2 এর মাধ্যমে ডিটারমাইন্ড হবে। যেটা আমরা বললাম, একটা লিডে আমরা ইলেকট্রনের অ্যাক্সেস তৈরি করব, তার মানে F1 থাকবে। আরেকটা লিডে কিন্তু ইলেকট্রন থাকবে না, তার মানে ওখানে Fটা আবার 0 হয়ে যাবে। কাজে একটা লিড থেকে ইলেকট্রন আসবে, আরেকটা লিড থেকে ইলেকট্রন চলে যাবে। এবং এখানে আপনারা আরেকটা টার্ম আছে যেটা আমাদের ট্রান্সমিটেন্স। কাজে সেখানে আমরা এই গামা L1 GR, গামা L2 GA, এটার মাধ্যমে আমরা কিন্তু ট্রান্সমিটেন্স ব্যবহার করব। এটাও কিন্তু ফটোনিক্সে আছে, যেটাও আমাদের ট্রান্সমিটেন্স তো আমরা বলি যে আমাদের টি আছে এবং রিফ্লেক্টেন্স আছে, ট্রান্সমিটেন্স আছে, যেটাও কিন্তু আমরা ফটোনিক্সে ট্রান্সফার ম্যাট্রিক্স মেথড আছে। ট্রান্সফার ম্যাট্রিক্স মেথডের মাধ্যমে কিন্তু আমরা এই যে ট্রান্সমিটেন্স বের করি। ট্রান্সফার ম্যাট্রিক্স মেথডটা একটু
আগের মেথড। হ্যাঁ, ওখানে আপনারা দেখছেন যে একটা একটা করে করা হয়, সামনের দিকে যাওয়া হয়, আবার সামনের দিকে যাওয়া হয়, আবার সামনের দিকে যাওয়া হয়। এর চাইতে NEGF-টা পাওয়ারফুল। NEGF-এ একবারে পুরাটার জন্য বের হয়ে যায়। হ্যাঁ, যে একটা পয়েন্ট থেকে আমরা আস্তে আস্তে সামনের দিকে গেলাম তা না। ট্রান্সফার ম্যাট্রিক্স মেথডে কিন্তু একটা পয়েন্ট থেকে এইখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আলটিমেটলি এখান থেকে এখানে আসে। আর ওখানে কিন্তু অনেকগুলো ম্যাট্রিক্সকে পূরণ হয়, আর এখানে আমরা একবারে চলে আসি। ট্রান্সফার ম্যাট্রিক্সও ব্যবহার করা যায়, এবং মেসোস্কোপিক ট্রান্সপোর্ট 80-এর দশকে 70-এর দশকে যে ইলেকট্রনের ছিল ওখানে ট্রান্সফার ম্যাট্রিক্স মেথড ছিল। বর্তমানে আমরা NEGF ইউজ করি, কিন্তু NEGF-টা যেটা বললাম ফটোনিক্সে আবার ইউজটা কম। ফটোনিক্সের ট্রান্সফার ম্যাট্রিক্সের মাধ্যমে বের করা হয়। ওটার বোধহয় স্পেসিফিক কারণ আছে, ওটা জানতাম, ওটা ভুলে গেছি যে একটা কারণ আছে যে কারণে ঠিক ফটোনিক্সে NEGF-টা ইউজ করা হয় না, সেখানে অন্যভাবে বের করা হয়। তাহলে আমরা বেসিক্যালি এই GN-টা আমরা বের করে ফেলতে পারতেছি। তাহলে আমাদের এই ইকুয়েশনগুলোর মাধ্যমে আমরা GN বের করে ফেলতে পারতেছি, GP বের করে পারতেছি। আমাদের গ্রিনস ফাংশন আগে দেখলাম, এবং আমাদের ইনভার্স বের করতে হবে। কিন্তু যেটাই করা হোক না কেন আমাদের কিন্তু এগুলো নিউমারিক্যালি এবং ম্যাটল্যাবে। কাজেই এখানে কিন্তু আমরা হ্যামিল্টনিয়ান তৈরি করে আসছি। সিগমা L1 আমরা একটা সিম্পলেস্ট কেসে দেখলাম, জটিল কেস হলে এটা কাজ করবে না, সেই ক্ষেত্রে আবার অন্যভাবে নিউমারিক্যালি বের করতে হবে। কিন্তু এটা বের করার পরে আমরা কিন্তু ইনভার্স INV আমাদের ম্যাটল্যাবে দিলেই কিন্তু হয়ে গেল গ্রিনস ফাংশন। গ্রিনস ফাংশন হয়ে যাওয়ার পরে আমরা সিগমা ইন বের করব। সিগমা ইনের জন্য আমরা এই দুটা যোগ করতে হবে। এই দুটা বের করতে হলে আমাদের F1 ইন্টু গামা L1 লাগবে। গামা L1 বের করতে হলে সিগমা L1 আর L1 প্লাস লাগবে। সিগমা L1 কিন্তু আমরা আগে দেখে আসছি, বা নিউমারিক্যালি বের করতে হবে। কাজে আমরা কিন্তু প্রতিটা জিনিসই এখন বের করে ফেলতে পারবো। এখানে কিন্তু আর আননোন নাই, এবং ম্যাটল্যাবে জাস্ট 4টা থেকে 5টা লাইন লিখলে তো ম্যাটল্যাব তো তারপরে রান দিলেই করে ফেলবে। খুব সিম্পল জিনিসটা। ক্যালকুলেশনটা জটিল, কিন্তু ম্যাটল্যাবে যখন চলে আসলো তখন কিন্তু সিম্পল। এবার কিন্তু ভিতরে এসে করে দিতেছে আপনাকে। হয়তো মানে 5 ঘন্টা লাগবে, 100 ঘন্টা লাগবে তার, যদি সিস্টেম বড় হয়ে যায়, কিন্তু আপনার জন্য মাউসে একটা ক্লিক করলেই হয়ে গেল। আর ইনিশিয়ালি এই কয়েকটা ম্যাট্রিক্স আপনাকে বানায় দেওয়া হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি আমাদের আরেকটা ক্লাস বাকি আছে। এখন কিছুটা আমরা সিলেবাসের শেষের দিকে চলে যেতেছি। কাজে আমরা যে জিনিসগুলো আলোচনা করলাম, যে আমাদের পিকচারটা কি, পিকচারটা হচ্ছে গিয়ে একটা ডিভাইস আছে, লিড থেকে ইলেকট্রনটা ডিভাইসে আসতেছে, আবার ডিভাইস থেকে আরেকটা লিডে চলে যেতেছে। তার মানে আমাদের একটা ডিভাইস আছে, ডিভাইসের মধ্যে একটা স্টেট আছে, আমরা একটা লিড লাগাইলাম। লিড লাগানোর পরে ওই স্টেটটা একটা ব্রডেনিং তৈরি হলো। আমরা যদি চিন্তা করি কেবলমাত্র একটা স্টেট আছে, একটা যদি ইলেকট্রন থাকে তাহলে আমরা, একটা যদি অ্যাটম থাকে তাহলে তার একটা ইলেকট্রন, তাহলে কিন্তু আমরা একটা স্টেট চিন্তা করতে পারি। তাহলে এইদিকে যখন লিড লাগাইলাম, লিড থেকে এখানে যদি আমরা অ্যাক্সেস ধরি, অ্যাক্সেস মানে এখানকার ফার্মি লেভেলটা উপরে উঠে বসে থাকবে। তার মানে এখানে F1টা 1 হয়ে যাবে, এখান থেকে একটা ইলেকট্রন এখানে আসবে। এরপরে সে কিন্তু দেখবে যে সে কোন দিকে যাইতে পারে। সে দেখবে যে সে বাম দিকে যাওয়ার চেষ্টা করবে। বাম দিকে সে যাইতে পারবে না, যেহেতু এখানে সব ফিল্ড। হ্যাঁ, যেহেতু এখানে F এর ভ্যালু 1, সে এই দিকে যেতে পারবে না। ডানে সে দেখবে, ডানে দেখবে যে F এর ভ্যালু 0, কাজেই সে এবার সে ডানে চলে যাবে। ম্যাথমেটিক্যালিও এভাবে হবে। আর যদি আমরা কোয়ালিটেটিভলি চিন্তা করতে চাই, এখানে ইলেকট্রনটা আছে, ইলেকট্রন তো বসে থাকবে না, সে ওয়েভ নেচার ছড়ায় পড়ার চেষ্টা করবে। বামে ছড়ায় পড়তে গেলে সে এখানে আরো ইলেকট্রন দেখবে, সে রিপালসড হবে। আর ডানে ছড়ায় পড়তে গেলে সে এখানে কিন্তু ফ্রি স্পেস দেখতে পাবে, সে এখানে তার রিপালশন ঘটবে না, সে সামনের দিকে চলে যাবে। আরো আছে, ভ্যালেন্স ব্যান্ডে অনেক ইলেকট্রন বসে আছে, সেগুলো রিপাল করার চেষ্টা করবে, সেটা আইডিয়া আলাদা। কন্ডাকশন ব্যান্ডে ওই এনার্জিতে তার রিপালশন নাই, সে সামনের দিকে চলে যাবে, এবং বেসিক্যালি এই কারেন্টটা ফ্লো করবে। এটাই হচ্ছে গিয়ে মডার্ন আমাদের কন্ডাকশনের আইডিয়াটা। সুপ্রিয় দত্তের অ্যাটম টু ট্রানজিস্টর বইতে যেভাবে আছে এইভাবে করে ফেলা আছে। কিন্তু আমাদের
আন্ডারগ্রেডে যে 3rd ইয়ার বা 4th ইয়ারের কোর্স ছিল, যেখানে ট্রানজিস্টর ছিল, মসফেট ছিল, সেখানে কিন্তু আমাদের এই ধরনের পিকচার ছিল না। ভোল্টেজের আইডিয়াটা ছিল এবং কারেন্ট ফ্লো করতেছে, সেখানে আমাদের এই ফ্রি স্টেট এই জিনিসগুলো ছিল না। তাহলে আমরা এই জিনিসটা দেখলাম, এবং এই জিনিসটার মাধ্যমে আমরা কিভাবে ট্রান্সপোর্ট বের করতে পারি সেই জিনিসটা দেখলাম। এবং এখানেও একটা ছোট ডেরাইভেশন আছে, আপনারা যদি খেয়াল করেন যে আমাদের লিডার সেলফ এনার্জিটা এইভাবে ছিল, -T0e⁻⁰ ছিল। কাজেই এখানে যদি 1D চ্যানেল অফ অ্যাটমের জন্য, 1D চেন অফ অ্যাটমের জন্য, এবং সেটা একটা রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট আছে। আর গামাকে যেভাবে ডিফাইন করা হয়েছে যে এটার থেকে এটার ড্যাগারকে বিয়োগ দিতে হবে, ড্যাগারকে বিয়োগ দেওয়া মানে রিয়েল পার্টটা বাদ হয়ে যাবে, ইমাজিনারি পার্টটা থাকবে। ইমাজিনারি পার্টকে আবার আই দিয়ে পূরণ দেওয়া হয়েছে, আই দিয়ে পূরণ দিলে আই স্কোয়ার চলে আসবে, আই স্কোয়ারের ভ্যালু -1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে দুইটা যোগ করলে 2T0 সাইন কে চলে আসবে। কাজে এটা হবে গিয়ে আমাদের এই গামা। এই গামা মানে কি, আমাদের এই যে এই গামাটা, একটা থেকে আরেকটা বিয়োগ দিয়ে আই দিয়ে পূরণ। একটু এখানে খেয়াল করলে বুঝবেন যে আমরা এটা ক্যাপিটাল গামাও করি, আবার স্মল গামাও করি। স্মল গামা মানে আসলে এটা একটা এলিমেন্ট, বা আমরা যখন অ্যানালিটিক্যালি করি এভাবে থাকে। আর যখন আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখি তখন এটা ক্যাপিটাল গামা দিয়ে লিখি। তার মানে এগুলো ঠিক এলিমেন্ট না, এগুলো একটা ম্যাট্রিক্স, এমনকি এটা অ্যানালিটিক্যাল ইকুয়েশনও না, এটা একটা ম্যাট্রিক্স। এখানে কাজেই এটা এলিমেন্ট আছে, এটা 10/10 হতে পারে, 100/100 হতে পারে, সাইজ হতে পারে। কাজে এই গামা আর এই গামা বেসিক্যালি একই জিনিস। এবং আমরা জানি যে এই গামাকে যদি আবার আমরা ইনভার্ট করি, তাহলে বেসিক্যালি আমরা লাইফ টাইমটাকে পাবো। কাজেই আবার উল্টাভাবে যদি আমরা গামাকে ঠিক রাখি, তাহলে লাইফ টাইমকে আমরা ইনভার্ট করতেছি। লাইফ টাইম মানে তো সেকেন্ড বা মিলি সেকেন্ড বা ন্যানো সেকেন্ড যেটাই হোক, এটাকে যদি ইনভার্ট করি তাহলে এটা পার সেকেন্ডে চলে আসে। পার সেকেন্ড কিন্তু আমাদের রেটের আইডিয়াটা, হ্যাঁ। এবং আপনারা বুঝতে পারতেছেন যে এই পার সেকেন্ড মানে রেটের আইডিয়াটা, মানে এটা কিন্তু ভেলোসিটির আইডিয়াটা চলে আসতেছে, হ্যাঁ। কাজে এই যে গামা থ্রুতে আমাদের কিন্তু এই ভেলোসিটিটা চলে আসতেছে। আমরা আগে যেটা বললাম আমাদের NQV আছে, তো আমরা ইলেকট্রনের ডেন্সিটি বের করে ফেলছি, আমাদের ভেলোসিটি লাগবে। এই ভেলোসিটি যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে n কে v দিয়ে পূরণ দিলে বাস আমাদের কারেন্ট বের করে ফেলবে। এবং ফুল কোর্সের উদ্দেশ্যটাই হচ্ছে গিয়ে এটা, যে আমাদের কারেন্ট বের করা লাগবে। আমরা এতদিন ধরে যে কোর্সটা দেখলাম যে আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজের জন্য আমাদের একটা ন্যানো স্কেল ডিভাইসে আমাদের কারেন্টটা বের করা লাগবে। কারেন্ট বের করার জন্য আমাদের দুইটা কোয়ান্টিটি লাগবে, একটা ইলেকট্রনের ডেন্সিটি লাগবে, ইলেকট্রনের ভেলোসিটি লাগবে। ভেলোসিটি কিভাবে বের করব? ভেলোসিটিকে বের করব আমরা লাইফ টাইম থেকে। কার লাইফ টাইম? ইলেকট্রনের লাইফ টাইম। ইলেকট্রনের লাইফ টাইম কিভাবে? ইলেকট্রনটা কিভাবে একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমে যাইতেছে, এই যে যাচ্ছে, তার একটা টাইম লাগতেছে, এটাকে আমরা লাইফ টাইম বলতেছি। এবং এটাই তার ভেলোসিটি বেসিক্যালি, যে একটা অ্যাটম থেকে সে পাশের অ্যাটমে যাইতে তার কত সময় লাগতেছে, সেটাই তো তার ভেলোসিটি। একটা অ্যাটম যদি হয় তাহলে তার লিডে যাইতে কত সময় লাগতেছে, সেটাই তার ভেলোসিটি। আর যদি লাইট ফেলা হয় তাহলে সে কিন্তু আবার ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাবে, সেটাও তার ভেলোসিটি। কিন্তু সেই ক্ষেত্রে সে কিন্তু লিডে যাবে না, সেটা অন্য ভেলোসিটি, সে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে, আবার সে একটু পরে পড়বে, সে উঠবে আবার পড়বে, সেটা ডিফারেন্ট। সেটা আমাদের লেডের ক্ষেত্রে বা লেজারের ক্ষেত্রে তখন সেই ক্যালকুলেশনগুলো আসবে। আর যদি ইলেকট্রনিক ডিভাইস হয়, যদি ট্রানজিস্টর হয়, তাহলে আমাদের এই লিডে যাওয়ার ভেলোসিটি চলে আসবে। এবং আমরা যেটা দেখলাম যে এটা কিন্তু এই গামাকে এইচ বার দিয়ে ভাগ দিলে এটা চলে আসতেছে। আপনারা যদি খেয়াল করেন যে গামা হচ্ছে গিয়ে এনার্জি, এনার্জির আইডিয়াটা কিন্তু ইলেকট্রন ভোল্টে আসবে বা জুলে আসবে, আর এটা হচ্ছে গিয়ে জুল সেকেন্ড। কাজে এই জুলকে জুল সেকেন্ড দিয়ে ভাগ দিলে জুল জুল কাটা করে চলে যাবে, তাহলে 1/সেকেন্ড আসবে। এখানেও কিন্তু 1/সেকেন্ড আছে। কাজেই বেসিক্যালি আমাদের গামা যেটা আমাদের আসবে, গামাকে আমরা এইচ বার দিয়ে ভাগ দিলে আমরা কিন্তু এই রেটটাকে বের করে ফেলতে পারবো। এবং এখানে আসলে দুইভাবে করা হয়েছে, যে
এইভাবে দেখানো হয়েছে। আবার আমাদের একটা ইলেকট্রনের আমাদের ডিসপারশন রিলেশনশিপ আছে, এটাও কোর্সের প্রথম দিকে ছিল। এবং ডিসপারশন রিলেশনশিপ যদি থাকে তাহলে আমরা কিন্তু ভেলোসিটি বের করতে পারি, গ্রুপ ভেলোসিটি বের করতে পারি। গ্রুপ ভেলোসিটি কি, যে 1/h² d/dk, এটা বেসিক্যালি d ওমেগা বাই d বেটা, ওমেগা ইজ ইকাল টু আবার e/h², আর বেটা আর কে এক, কাজে d ওমেগা বাই d বেটা, এটা তো আমাদের গ্রুপ ভেলোসিটির আইডিয়া আমরা জানি। এবং সেখান থেকে কিন্তু এই যে আমাদের আমরা গ্রুপ ভেলোসিটি বের করে ফেলতেছি এবং এটা চলে আসতেছে। তাহলে এই গ্রুপ ভেলোসিটি যদি আমরা বের করে ফেলতে পারি, ভেলোসিটি কিন্তু আমাদের সেই আবার twice t naught a sin k বাই h² চলে আসতেছে। হ্যাঁ, এবং এটা যদি খেয়াল করেন যে লাইফ টাইমটা কি ছিল, twice t naught sin k বাই h², twice t naught sin k বাই h²। আর এখানে কিন্তু আবার ডিস্টেন্স চলে আসছে। তাহলে ডিস্টেন্সকে আমরা কতটুকু টাইম লাগলো ট্রাভার্স করতে সেটা দিয়ে যদি ভাগ দিই তাহলে কিন্তু এই ভেলোসিটিটা চলে আসতেছে। এবং যেই ভেলোসিটিটা আমরা চাই, ইলেকট্রনের ভেলোসিটি। কাজেই এইভাবে করে আমাদের টাউয়ের ভ্যালু চলে আসতেছে a/vg। কাজেই আমাদের আমরা কারেন্টটাকে বের করে ফেলতে পারবো। কাজে এখান থেকে কিন্তু আমরা এই জিনিসগুলো কিন্তু একটা মিলাই দিচ্ছি, যদিও এটা কিছুটা অ্যানালিটিক্যালের মাধ্যমে আমরা করতেছি এবং একটা অ্যাটমের ক্ষেত্রে করতেছি, কিন্তু আমরা বলতেছি যে এখানে যে এই জিনিসটা পাওয়া যাচ্ছে, কাজেই আমরা যদি বড় সিস্টেমে থাকি যেখানে এসেনশিয়ালি ম্যাট্রিক্স আসবে, সেখানেও আমরা একই জিনিসই করব, কিন্তু এখন সেই একটা এলিমেন্ট থাকবে না, এখানে আমাদের ম্যাট্রিক্স থাকবে, কিন্তু ম্যাট্রিক্সের মধ্যেও আমরা একই জিনিস করার মাধ্যমে আমরা আমাদের কারেন্টটাকে বের করে ফেলতে পারবো। কাজেই এখানেও যেটা হবে যে আমরা এখানে কারেন্টটা বের করতেছি, কারেন্টটাকে del Q বাই del T আছে, এবং কারেন্টটা কিউ del N VG বাই L আছে, এবং যেটা হবে যে বেসিক্যালি এন কিউ ভি আছে, এন কিউ ভি এর মাধ্যমে আমরা কিন্তু বের করে ফেলতে পারতেছি। এবং ভিজিতে তো ভেলোসিটি, এবং ডেল এন হচ্ছে গিয়ে ইলেকট্রনের ডেন্সিটি। এটা যদি লেন্থ থাকে তাহলে পার ইউনিট ডিস্টেন্সে ডেন্সিটি বের হয়ে যাচ্ছে। এটা থ্রিডির ক্ষেত্রে এটা পার ইউনিট ভলিউমে চলে আসবে। কাজেই এইভাবে করে চলে আসতেছে। এবং এখান থেকে আমরা যেটাকে দেখাচ্ছি যে বেসিক্যালি আমাদের কারেন্টটা চলে আসবে যে I is equal to Q² V/H চলে আসতেছে। এবং সেখান থেকে যেটা হচ্ছে যে এই ভোল্টেজকে যদি আমাদের কারেন্ট দিয়ে ভাগ দিই তাহলে চলে আসতেছে H/Q²। এটা খুব ইন্টারেস্টিং জিনিস, যে এখানে আমরা হয়তো আরেকটু বলা যায়, তো এতটা বলার আমরা সময় পাইতেছি না, কিন্তু কারেন্টটা যেটা আসতেছে একটা ভোল্টেজের ক্ষেত্রে, ভোল্টেজ দেওয়ার পরে এবং গ্রুপ ভেলোসিটি থেকে এবং কোয়ান্টাম মেকানিক্স থেকে, হ্যাঁ, সেখান থেকে চলে আসতেছে কি ভোল্টেজ বাই কারেন্ট ইজ ইকুয়াল টু H/Q² করে চলে আসতেছে। এবং খেয়াল করলে দেখবেন যে H হচ্ছে গিয়ে প্লাঙ্কস কনস্ট্যান্ট আর Q হচ্ছে গিয়ে চার্জ অফ এর ইলেকট্রন। হ্যাঁ, এটা নেচারের কনস্ট্যান্টের রেসপেক্টে আমরা কিন্তু একটা V/I কে পাইতেছি। হ্যাঁ, এবং এখানে দেখেন যে এখানে কিন্তু ম্যাটেরিয়ালের কোনো প্যারামিটার নাই। তার মানে এটা গ্রাফিন হোক, সিলিকন হোক, গ্যালিয়াম আর্সেনাইড হোক, যে কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা এটা পার্টিকুলার ক্যালকুলেশনে যে V/I করলাম, এখানে কিন্তু এটা H/Q² চলে আসতেছে। এবং H/Q² এর ভ্যালু আমরা জানি, এটাকে যদি বসানো হয় তাহলে এটা চলে আসবে যে 12.9 কিলো ওহম। এই জিনিসটাকে বলা হচ্ছে যে কোয়ান্টাম অফ রেজিস্ট্যান্স। হ্যাঁ, যে একটা সিস্টেমের রেজিস্ট্যান্স মিনিমাম 12.9K হইতে হবে, এর নিচে হওয়া সম্ভব না। এই টুটা আসতেছে দুইটা স্পিনের জন্য। এই দুইটা স্পিন না চিন্তা করলে এটা দ্বিগুণ হয়ে যাবে। দুইটা স্পিনের কারণে কারেন্ট বেড়ে যাবে, সেই কারণে আবার রেজিস্ট্যান্স কমে যাবে। 12.9 কিলো ওহম চলে আসতেছে। এটা হচ্ছে গিয়ে মিনিমাম রেজিস্ট্যান্স। এখন এখানে মনে রাখতে হবে যে কয়েকটা জিনিস আছে, যে এই রেজিস্ট্যান্সটা এনার্জি ডিসিপেশনের জন্য আসেনি আসলে।
হ্যাঁ, কারণ আমরা যেভাবে ক্যালকুলেট করতেছি এখানে এনার্জি ডিসিপেশনের আমরা কোনো কথা বলতেছি না। আমাদের এই সিস্টেমের মধ্যে ইলেকট্রন এখান থেকে এখানে আসতেছে, এখান থেকে এখানে চলে যাচ্ছে, এখানে কোনো এনার্জি ডিসিপেশনের কোনো আইডিয়া আমরা ইন্ট্রোডিউস করি নাই। এই কোর্সে আমাদের ইন্ট্রোডিউস করার সময় হয় নাই। এনার্জি ডিসিপেশন যদি আসতে হইতো, এটা আমাদের এখানে সিগমা ফোননের থ্রুতে আসতে হইতো, কারণ আমরা এখানে কোনো মেকানিজম অ্যালাউ করি নাই। হ্যাঁ, আমরা তো এই কোয়েশনের মধ্যে সিগমা ফোনন দেই নেই বা সিগমা ইলেকট্রন দেই নেই, কাজে কোনো এনার্জি ডিসিপেশন নাই, ইলেকট্রনটা আসে জাস্ট চলে যাচ্ছে। হ্যাঁ, কাজে এই ধরনের যদি সিস্টেম হয়, এই ধরনের সিস্টেমে আমরা আইভি বের করতেছি, সেখান থেকেও একটা রেজিস্ট্যান্স চলে আসতেছে, রেজিস্ট্যান্সটা চলে আসতেছে এই 12.9 কিলো ওহম, এবং এটাকে বলতেছি আমরা মিনিমাম রেজিস্ট্যান্স। এবং এটার সোর্স কি? এটার সোর্সটা বেসিক্যালি যে একটা ইলেকট্রন আছে, ইলেকট্রনটা এখানে এক্সেস অফ ইলেকট্রন আছে, সেখান থেকে সে ডিভাইসের মধ্যে চলে আসলো, তারপরে সে আবার ফ্রি দেখে চলে যেতেছে। কিন্তু তাই বলে কিন্তু তার যে সে কোনো রেজিস্ট্যান্স দেখতেছে না তা না, সে রেজিস্ট্যান্স দেখতেছে, কিন্তু এই 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 যে রেজিস্ট্যান্সের জন্য যে পাওয়ার ডিসিপেশন, এটা ডিভাইসের মধ্যে হইতেছে না, এটা লিডের মধ্যে হইতেছে। এবং আপনারা যদি এই লাইনে তো জয় হয়তো রিসার্চ করতেছে, দীপ্রপাল হয়তো আপনি করতেছেন না, এই লাইনে এখানে এনার্জি ডিসিপেশনটা ঠিক ডিভাইসের মধ্যে না, লিডের মধ্যে হবে। এবং এই জিনিসটাকে বেসিক্যালি ব্যালিস্টিক ট্রান্সপোর্ট বলা হচ্ছে। যে আপনারা যদি দেখেন যে ব্যালিস্টিক ট্রান্সপোর্টটা তো খুব কমন একটা টার্ম এখন ইলেকট্রনিক্সে, যে ব্যালিস্টিক্যালি চলে যাচ্ছে। এবং ইলেকট্রোম্যাগনেটিক্স এটা আবার খুব কমন, যে আমরা যখন এনার্জি ডিসিপেশন না থাকে, অর্থাৎ প্রোপাগেশন কনস্ট্যান্টের মধ্যে যদি আমাদের যেটা রিয়েল পার্টটা যদি না থাকে, তাহলে যেটা হয় যে আমাদের যদি অ্যাটেনুয়েশন না থাকে, হ্যাঁ, অ্যাটেনুয়েশন না থাকলে তো কি হবে, যেই অ্যাম্পলিটিউড ছিল সেই অ্যাম্পলিটিউডেই ওয়েভটা চলে যাবে। হ্যাঁ, আবার আমরা অ্যাটেনুয়েশনের আইডিয়াটা ইউজ করি, যেটা আপনাদের 209 ইন্টারমিডিয়েট হয়তো আন্ডারগ্রেডেড ছিল, যেটা পিওর মেটালের ক্ষেত্রে আমরা সিগমা নিয়ে আসছি, সিগমাতে আমরা অ্যাটেনুয়েশনকে অ্যালাউ করছি এবং সেখানে কন্ডাক্টিভিটির আইডিয়াটা ছিল। কাজে এখানে কিন্তু আমরা অ্যাটেনুয়েশনকে অ্যালাউ করতেছি না, ইলেকট্রনটা চলে যাচ্ছে, কিন্তু তাই বলে তার যে রেজিস্ট্যান্স নাই সেটা না। সেই রেজিস্ট্যান্সটা কি? সেটা হচ্ছে গিয়ে কোয়ান্টাম অফ রেজিস্ট্যান্স। সেটা মিনিমাম কত? সেটা হচ্ছে গিয়ে 12.9 কিলো ওহম। তার মানে একটা ইলেকট্রন বেসিক্যালি ব্যালিস্টিক্যালি এখান থেকে এখানে সে চলে যাচ্ছে, ডিভাইসের একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তে সে ব্যালিস্টিক্যালি চলে যাচ্ছে। কিন্তু আমরা বলতেছি লিড হচ্ছে গিয়ে রিজার্ভার অফ এনার্জি, মানে লিডের মধ্যে কিন্তু ফার্মি ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন ঘটে গেছে, বা লিডটা আপনার ইকুইলিব্রিয়ামে আছে, থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। থার্মাল ইকুইলিব্রিয়াম মানে কিন্তু সে ম্যাক্রোস্কোপিক স্টেটে চলে আসছে। আপনি বাসায় বসে আছেন, আমি বাসায় বসে আছি, আমরা কিন্তু একটা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছি, আমরা কিন্তু ম্যাক্রোস্কোপিক স্টেটে আছি। হ্যাঁ, আমাদের কিন্তু ওয়েভ নেচার লস্ট হয়ে গেছে। লিডের মধ্যে কিন্তু কোনো ওয়েভ নেচার নাই। সে এখান থেকে এখানে আসতেছে, আসার পরে সে কি করবে? সে বেসিক্যালি তো এখানে ফ্রি স্টেট আছে, কিন্তু সে এখানে বসে থাকবে না, সে একটু পরে নিচের দিকে পড়ে যাবে, সে ব্যালেন্স ব্যান্ডের দিকে পড়ে যাবে। ওইখানে তার এনার্জি ডিসিপেশনটা হবে। ওই এনার্জি ডিসিপেশনের রেসপেক্টে যে রেজিস্ট্যান্স, সেটাই বেসিক্যালি এই 12.9 কিলো। কিন্তু এক পাশ থেকে যে আরেক পাশে গেল, সেটা ব্যালিস্টিক্যালি গেল, মানে এটা বুলেটের মতো গেল। এটার উদাহরণটা কিছুটা, আপনি একটা গুলি করলেন, গুলি করলে বাতাসের মধ্যে দিয়ে যখন যাচ্ছে, সেটা কিন্তু সে কোনো এনার্জি ডিসিপেশন নেই। কিন্তু যখন সে একটা কাঠে গিয়ে লাগলো, এবার কিন্তু গুলিটা কিন্তু থেমে গেল। কিন্তু থেমে যাওয়া মানে কি? গুলির সমস্ত এনার্জি কিন্তু ডিসিপেট হয়ে গেছে। কোথায়? কাঠের মধ্যে। কাঠের মধ্যে ডিসিপেট হয়ে গেছে। সেটার অ্যানালজিটা কি? যে আমাদের ইলেকট্রনটা আসলো, ইলেকট্রনটা আসে লিডের মধ্যে, কিন্তু সে কিন্তু আর যাচ্ছে না। এবার সে লিডের মধ্যে কিন্তু অন্য ইলেকট্রনের সাথে ধাক্কা খেয়ে সে থেমে গেছে। ওই কাঠের মধ্যে যে জিনিসটা হচ্ছে, সে বুলেটের এনার্জিটা সে দিয়ে দিচ্ছে। তাহলে ইলেকট্রনের এনার্জিটাও সে অন্য ইলেকট্রনকে দিয়ে দিচ্ছে।
এবং সেই যে দিয়ে দিচ্ছে এটাই এই রেজিস্ট্যান্স আকারে প্রকাশ পাচ্ছে এবং সেটা হচ্ছে ডিসিপেশন। কাজে ডিসিপেশনটা লিডে ঘটতেছে। কাজে আমাদের যে পিকচারটা হচ্ছে গিয়ে ইলেকট্রনটা যাচ্ছে, গিয়ে ডিভাইসের মধ্যে যে সুন্দর করে চলে গেল, কিন্তু যখন লিডে আসলো, লিডে আসে সে আবার সে ইকুইলিব্রিয়ামে চলে আসতেছে। ইকুইলিব্রিয়ামে চলে আসতেছে, এখন কিন্তু সে আবার নিচের দিকে পড়ে যেতেছে। এখন নতুন যে ফার্মি লেভেল আছে, এটার রেসপেক্টে যে ফার্মি ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশন সে মেনে নিতেছে। আবার এখানে কিন্তু ফার্মি ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন ভিন্ন, সে উপরে পরিচিত, কিন্তু এইখানে কোনো ডিসিপেশন নেই। এই ইলেকট্রন এইদিকে চলে যেতেছে, ইলেকট্রন এদিকে চলেছে। কাজে এটা আমাদের ব্যালিস্টিক ট্রান্সপোর্টের আইডিয়াটা। এবং যেটা হবে যে ভি বাই আই ইজিক্যাল টু এইচ বাই কিউ স্কোয়ার চলে আসতেছে, এবং মোড কিন্তু একটা না, মোড কিন্তু একাধিক চলে। এবং এটা তো আপনাদের ফটোনিক্সে আপনারা দেখছেন যে মোড আছে, ওখানেও কিন্তু একাধিক মোড আছে, 1 1 1 1 1 2, এইভাবে মোড আছে। আপনাদের ওয়েব গাইডে মোডের আইডিয়া আছে। 3টা ইন্ডেক্স যদি থাকে সেটা বেসিক্যালি ক্যাভিটিকে রিপ্রেজেন্ট করে, আর 2টা ইন্ডেক্স যদি থাকে 1 1 1 2, এটা আমাদের ওয়েব গাইডকে রিপ্রেজেন্ট করে, যেখানে একটা ডাইমেনশনে কিন্তু আমরা ফ্রি, একটা লিড থেকে আরেকটা লিডে চলে যেতেছে। আর 2টা ডাইমেনশনে আমরা কনফাইন্ড, সেই জন্য 2টা ডাইমেনশনে আমাদের 2টা ইন্ডেক্স। কাজেই ওখানেও কিন্তু আমাদের কাট অফ এনার্জির আইডিয়া আছে। ওই এনার্জির নিচে যদি হয় তাহলে কিন্তু ওয়েবটা প্রপাগেট করতে পারে না। কাজেই কাট অফ এনার্জির, কাট অফ ফ্রিকোয়েন্সির আইডিয়া আছে। কাজেই ওটার উপরে বিভিন্ন মোডের আইডিয়াটা আছে। এখানেও ঠিক একই জিনিস ঘটতেছে। আমাদের যদি রিবন থাকে, এখানে মোডগুলো কিন্তু আমাদের বেসিক্যালি প্যারালাল স্টেটগুলো, মানে এটা হচ্ছে কি আমাদের ট্রান্সভার্স মোডগুলো। তার মানে ইলেকট্রনটার জীবনের মধ্যে দিয়ে যাইতেছে, আমরা একদিকে কিন্তু ওপেন করে দিছি। আমাদের যদি 2D সিস্টেম হয়, একদিকে ওপেন, এইদিকে কিন্তু সে কনফাইন্ড, এদিকে সে যেতে পারবে না। এদিকে সে কনফাইন্ড, সে এই দিক দিয়ে যাচ্ছে। আর এইদিকে কি, এইদিকে তার মোডগুলো কি, সে গ্রাউন্ড স্টেটে থাকতে পারে, ফার্স্ট স্টেটে থাকতে পারে, সেকেন্ড স্টেটে থাকতে পারে। সে ওই বিভিন্ন মোড নিয়ে এসে যাবে। আর উল্টাভাবে সে যদি এনার্জি তার এনাফ হয়, সে এই 3টা মোডের সুপার পজিশনে যাবে, যেটা আপনাদের একটা হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্ক 2 বা 3-তে, যে ফার্মি লেভেলটা উপরে ছিল, কিন্তু সেখানে সে যাচ্ছিল না, কিন্তু সে তো বাউন্ড সিস্টেমের মধ্যে ওই মোডগুলোর সুপার পজিশন নিয়ে বসেছিল, এবং সেই কারণে আপনাদের একাধিক ওয়েবি নেচার ক্রিয়েটেড হয়েছে। কিন্তু এখানে সে এই ওয়েবি নেচার থাকবে, প্লাস সে ওই সুপার পজিশন নিয়ে আবার সামনের দিকে সে আগায় যাবে। এবং এটা তো অবশ্যই যে ফটোনিক্সে আছে ওয়েব গাইডের আইডিয়া, এবং অপটিক্যাল ফাইবারে অবশ্যই আছে। অপটিক্যাল ফাইবারে তো এটা স্কোয়ার শেপেও কিন্তু তাই বলে, স্কোয়ার তো না, সার্কুলার শেপ অপটিক্যাল ফাইবার হলে, কিন্তু সেখানে তো সার্কুলার শেপে যে সার্কুলার মোডগুলো অ্যালাউড, সেই মোডগুলো থাকবে, যেই সলিউশনগুলো অ্যালাউড, সেগুলোর সুপার পজিশনে যে যাবে। এবং আরও ক্লোজলি খেয়াল করলে আপনারা দেখবেন যেখানে মাল্টিমোড ফাইবার আছে, সিঙ্গেল মোড ফাইবার আছে। হ্যাঁ, কাজেই মাল্টিমোড ফাইবারে অনেকগুলো মোডের সুপার পজিশনে এসে যাচ্ছে। এবং মাল্টিমোড যে খালি ডিস্ট্রিবিউশনে হতে পারে, মাল্টিমোড কিন্তু আবার পাথের উপরেও হইতে পারে। ইলেকট্রনটা যদি সরাসরি চলে যায় তাহলে তো তার একটা পাথ। আবার ইলেকট্রনটা যদি বাঁকাভাবে আসে, এখানে সে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, তখন কিন্তু আমরা মাল্টিমোড, এবং সেখানে সে বিভিন্নভাবে যেতে পারে। এবং মাল্টিমোড যখন হবে, বেসিক্যালি আরেকটা ডাইমেনশনে সে রিফ্লেকশন হইতেছে। রিফ্লেকশন হওয়ার কারণেই এই ডাইমেনশনে বেসিক্যালি স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েটেড হবে। কাজেই ওই মাল্টিমোডটা যে ওইদিকে স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েটেড হচ্ছে, সেটা বেসিক্যালি আসলে এই ট্রান্সভার্স মোডের যে সুপার পজিশন, সেটা আপনারা যারা পড়াশোনা করলে তো আপনারা এই জিনিসগুলো অলরেডি চিন্তা ভাবনা করছেন যে এবং ইলেকট্রনের ক্ষেত্রেও এই জিনিসটা ঘটতেছে, এবং লাইটের ক্ষেত্রেও এই জিনিসটা ঘটবে, যে কোনো এমনকি সাউন্ডের ক্ষেত্রেও এই জিনিসটা ঘটবে। এবং এখানে যদি একাধিক মোড থাকে, প্রতিটা মোডে তার রেজিস্ট্যান্স কিন্তু h/q²।
এবং মোডগুলো যেহেতু প্যারালালে আছে, ইলেকট্রনটা এই মোডেও থাকতে পারে, এই মোডেও থাকতে পারে, এই মোডেও থাকতে পারে, সে সবগুলো মোডের কিন্তু সুপার পজিশনে আছে। তার মানে সবগুলো মোড প্যারালালে আছে। প্যারালালে হলে কি হবে, রেজিস্ট্যান্স কমে যাবে। এই জন্য আপনারা যতগুলো মোড আছে তত দিয়ে ভাগ দিয়ে দেবেন। এবং এখানে আপনারা বুঝতে পারতেছেন যে এখানে 12.9 আমরা পাইলাম, কিন্তু মোড যদি 1 লাখ হয় তাহলে 12.9 কে 1 লক্ষ দিয়ে ভাগ দিলে এটা কিন্তু খুব ছোট একটা ভ্যালু চলে আসবে। হ্যাঁ, তার মানে যেটা হচ্ছে, আপনি যদি একটা কপারের বার নেন, কপারের বারে তো একটা উইড থাকবে, উইডের মধ্যে কিন্তু কোটি কোটি মোড থাকবে। হ্যাঁ, ওই কোটি কোটি মোডের জন্য যদিও 12.9 থাকবে, ওই কোটি দিয়ে ভাগ দিলে সেটা কিন্তু আবার সেই মিলি ওহম মাইক্রো ওহমে চলে আসবে। সেই জন্য কপারের বার নিয়ে আমরা যদি একটা ওহম মিটার দিয়ে মেজার করি, যেটা আপনারা এক্সপেরিমেন্টে করতে পারবেন, তখন কিন্তু আমরা সেই মাইক্রো ওহম আমরা পাবো, ন্যানো ওহম পাবো। প্রশ্ন আসবে যে আমরা তো কোয়ান্টাম অফ রেজিস্ট্যান্স বলতেছি 12.9, এর নিচে তো হইতে পারে না, কিন্তু আমরা তো মেজার করলে আবার ন্যানো ওহম পাইতেছি, কিভাবে? ঠিকই যে একটা মোডের জন্য 12.9, কিন্তু মোড তো কোটি কোটি হইতে পারে, তো মোডগুলো আবার প্যারালালে আছে, সেই কারণে আমাদের ভাগ দিয়ে কিন্তু চলে আসতেছে যে ওটা ছোট হয়ে যাচ্ছে। কাজে এই কোশ্চেনটাও কিন্তু আপনাদের ফাইনাল পরীক্ষায় থাকতে পারে, যে কোয়ান্টাম অফ রেজিস্ট্যান্স এটাকে ডেরাইভ করো, কোয়ান্টাম অফ রেজিস্ট্যান্স 12.9 হওয়া সত্ত্বেও আমাদের একটা মেজারমেন্টে কেন আমরা মাইক্রো ওহম বা ন্যানো ওহম পাই, তখন আপনাদের বলতে হবে মোডের আইডিয়াটা, এবং মোড দিয়ে ভাগ দিয়ে সেই ভ্যালুগুলো ছোট চলে আসতেছে। কাজে আমরা আলোচনা করলাম, এবং আমাদের যে কোর্সটা মোটামুটি এই পর্যন্তই। তাহলে আপনাদের সামনে এই মঙ্গলবারেও একটা ক্লাস হবে। মঙ্গলবারে আমাদের মূল কোর্সে কি কি কন্টেন্ট ছিল সেখানে আমরা একটু আলোচনা করব, এবং আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা আলোচনা করব, এবং পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসবে সেটাও আলোচনা করব, এবং হোমওয়ার্কগুলো আপনাদের তো জমা দিতে হবে। হোমওয়ার্কে কারো কোশ্চেন থাকলে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। কাজে আজকে 11 তারিখ, 14 তারিখে একটা ক্লাস হবে, আর 28 তারিখে তো আপনাদের পরীক্ষা। এর মধ্যে আমি আরেকটা হোমওয়ার্ক দিব, তাহলে আমাদের হোমওয়ার্ক বোধহয় 5টা বা 6টা হলো। ওই হোমওয়ার্কগুলো আপনাদের জমা দিতে হবে, আর এর মধ্যে মোটামুটি পড়াশোনা করলে, মোটামুটি বুঝতে পারলে আশা করা যায় আপনারা পাস করতে পারবেন। A+ পাবেন কিনা সেটা তো আমি বলতে পারতেছি না, কিন্তু আমার মনে হয় A+ না পাইলেও A-, B+, যেটাই হোক না কেন, পাস করাকে গোল রেখে আগাইতে হবে। কারণ আমি যদি বুঝি যে আপনি বুঝতে পারেন নাই মোটেই, তাহলে কিন্তু আবার ফেইল হয়ে যাবে। ফেইল হলে তো এটা খুব খারাপ হবে। আর এই গ্রাজুয়েট লেভেলে আসলে গ্রেডটা ম্যাটার করে না, ম্যাটার করে আসলে আপনার রিসার্চ ভালো হওয়ার জন্য আপনাকে বুঝতে হবে, পেপার লিখতে হবে। পেপার লিখতে হলে কিন্তু বুঝতে হবে। কাজেই গ্রেড ম্যাটার করে না, ম্যাটার করে আপনার কয়টা পেপার আছে। কাজেই এখানে A+ পাইলেন নাকি B+ পাইলেন, এগুলো খুব একটা ম্যাটার করে না, এবং পরবর্তীতে আপনি যেই করেন ওটাকেও আপনার দেখবে না, যে আপনি কয়টা পেপার করছেন, ওটাই লোকে দেখবে। আপনার প্রমোশন বলেন বা পরবর্তীতে PhD বলেন, যেটাই বলেন, পেপারটাই ম্যাটার করবে। গ্রাজুয়েট লেভেলে গ্রেডের কোনো ইম্পর্টেন্স নেই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে আগামী মঙ্গলবারে আবার ক্লাস হবে। আর যেটা বললাম যে ভিডিওটা তো আপনারা এখানে পাবেন ইয়াতে, আপনাদের জেনারেল চ্যানেলে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, হ্যাঁ।